রাফির কপাল কুঁচকে যায়। কি নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোডও চুরি হয়েছে? রাফির মাথা ঘুরে যায়। মাফিয়া গার্ল তাহলে ঠিকই সন্দেহ করেছিল, তাহলে মাফিয়া গার্ল যা বলেছিল সব সত্যি। রাফির চলার গতি মন্থর হয়ে যায়। মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। পিকাচু একের পর এক এনক্রিপ্টেড মেসেজ ক্র্যাক করে রাফিকে সেন্ড করছে এবং সবগুলোই ভয়াবহ। কিন্তু রাফি তো পিকাচুকে এমন কোনো কমান্ডই দেয়নি, তাহলে পিকাচু কেন এভাবে ইনফরমেশন অ্যানালাইসিস করছে? ভাবতে ভাবতে ঘরের দরজার সামনে চলে আসে রাফি। দরজার ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে তোহা। রাফি ফোনটা রে থেকে চোখ তুলে তোহার দিকে তাকায়। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো টলমল করছে। কেমন আছো? জানি না। রাফি আপাদমস্তক দেখে বলল, এ কি হাল বানিয়েছো নিজের? যে হালেই বানাই, খোঁজ রেখেছে কেউ? একটা অভিমানী চাহনি দিয়ে ঘরের ভিতর চলে যায় তোহা। তোহার পিছন পিছন রাফির বাবা মাও ঘরে ঢুকে। রাফি কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকতেই তোহা তোয়ালে বাড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে রাফিকে। অভিমানে গাল ফুলিয়ে থাকলেও রাফির দেখভাল ঠিকই করে তোহা। তোহার হাত থেকে তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল রাফি। বালতি ভর্তি ঠান্ডা পানি একটু একটু করে মাথায় ঢালতে লাগলো। আর এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করতে লাগলো রাফি। অনেকগুলো পাজল একসাথে করে মেলাতে মেলাতে গোসল শেষ করে রাফি তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মারতে গিয়ে দরজায় চোখ পড়ে রাফি। তোহা দাঁড়িয়ে আছে। গামছাটা তাই আর বিছানায় ছুঁড়ে ফেলো হলো না। তোহা রাগে বা অভিমানে গজগজ করতে করতে রাফির কাছে এসে তোয়ালেটা হাত থেকে নিয়ে নেয়। রাফি বিছানায় গিয়ে বসে গায়ে নিয়ে দিতে যাবে বিছানায়, তখনই খাবার বেড়েছি, খাবে এসো। রাফি অন্যমনস্ক ভাবে বলল, খিদে পাইনি। এটা কোনো রিকোয়েস্ট ছিল না যে তোমার হাতে রিজেক্ট করার অপশন আছে। সোজা ডাইনিং টেবিলে যাও এক্ষুনি। তোহার কথা বলার ভঙ্গি শুনে রাফি তোহার দিকে তাকিয়ে বলল, মেয়েটার রাগে ফুঁসছে নাকি? হঠাৎ অর্ডার দেওয়া শুরু করলো যে, খেতে যদি ইচ্ছা না হয় তো কিভাবে খাবো? ওসব আমাকে বলে লাভ নেই। মা বলেছে তোমাকে যেন কিছুতেই না খাইয়ে বিছানার কাছে ঘেঁষতে না দিই। রাফি অনিচ্ছায় উঠে যেতে যেতে বলল, এতদিন পর ঘরে এলাম, একটু রেস্ট না নিয়েই জোরাজোরি খাওয়ার জন্য? রাফির দরজার কাছাকাছি যেতে যেতেই টেবিলের দিকে নজর দিল। টেবিলের উপর রাফির ল্যাপটপটা রাখা। রাফি কিছুটা অবাক হয়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে তোহার দিকে তাকায়। ল্যাপটপটা হাতে তুলে একটা হাসি দেয় রাফি। তোহাও রাফিকে ল্যাপটপের জন্য হাসতে দেখে গম্ভীরতা ছেড়ে হালকা হলো। মা, তোমার ল্যাপটপটা জায়নামাজে মুড়িয়ে নিজে বয়ে নিয়ে এসেছেন এত দূর পর্যন্ত। রাফি ল্যাপটপটার দিকে ফিরে তাকায়। ল্যাপটপটা টেবিলে রেখে চলে যায় ডাইনিং টেবিলে। অনেকদিন হলো মায়ের হাতের রান্না খাওয়া হয় না। খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরে আসে রাফি। বিছানায় যেতে গিয়ে ফিরে থাকে টেবিলের পর ল্যাপটপটার দিকে। কি যেন ভাবে টেবিলের দিকে এগিয়ে যায় রাফি। চেয়ারটা টেনে নিয়ে বসে ল্যাপটপটা ওপেন করে রাফি। এক অভিনব কায়দায় ল্যাপটপের সিকিউরিটি দিয়ে রাখে রাফি। ল্যাপটপটার লিড যদি নির্দিষ্ট সময়ের ভিতর নির্দিষ্ট অ্যাঙ্গেলে খোলা না হয় তাহলে সঠিক পাসওয়ার্ড দিলেও ল্যাপটপটা ওপেন হবে না। নিজের উদ্ভাবন তাই রাফি ছাড়া আর কেউই জানে না যে রাফির ল্যাপটপটা এমন লক ইনস্টল করা আছে। ল্যাপটপ খোলার পর সিস্টেম মেসেজ শো করে যে কয়েকবার ল্যাপটপটি ওপেন করার চেষ্টা করা হয়েছিল। পাসওয়ার্ড ঠিক ছিল কিন্তু লিড সঠিক অ্যাঙ্গেলে খোলা হয়েছিল না, বিদায় ল্যাপটপটা আনলক হয়নি। রাফির সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী কম্পিউটার ওয়েবক্যাম প্রতিবারই আনলক ট্রায়ালে ইউজারের ছবি তুলে রাখার কথা, কিন্তু মাফিয়া গার্লের ভয়ে ক্যামেরার উপর পর্দা দিয়ে ব্যবহারের ছবিগুলো সব কালো হয়ে আছে। রাফির অনুপস্থিতিতে কেউ রাফির ল্যাপটপে হাত দেওয়ার কথা না। তাহলে তো পিছন থেকে বলল, বাহ, এই নাকি তার খেতে ইচ্ছে করছিল না, আর এখন খেয়ে দিয়ে বসে পড়েছেন তিনি তার ধ্যানে। রাফি এক হাত চেয়ারের উপর দিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, আচ্ছা
আমি যাওয়ার পর আমার ল্যাপটপে কে কে হাত দিয়েছিল? তুহা কপাল কুঁচকে বলল। কেন? জেল জরিমানা করবে? রাফি বুঝতে পারে তুহা কোনো কারণে তেতে আছে, তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রাফি। তুহার দিকে এগিয়ে যায়। রাফিকে এগিয়ে আসতে দেখে বিছানায় বসে পড়ে তুহা। রাফি তুহার সামনে হাঁটু গেড়ে বসে। কি হয়েছে? এত ক্ষেপে আছো কেন? তুহা অন্যদিকে তাকিয়ে আছে। এত রাগ আমার উপর? এই যে দেখো, আমি চলে এসেছি তো। তুহার চোখ টলমল করতে থাকে। এভাবে কেউ উধাও হয়ে যায়? ট্রেনিং এ যাচ্ছ বলে বিমানে উঠলে, তারপর থেকে প্রতিটা দিন আমার কাছে এক এক বছর মনে হয়েছে। একদিকে তোমার বাবা মা, অন্যদিকে আমার বাবা মা, সবার কি হাল হয়েছে দেখেছো? রাফি দেখলো তুহা ফুপিয়ে ফুপিয়ে সবটুকু বলেই যাচ্ছে, কিন্তু রাফির দিকে তাকাচ্ছে না। রাফি গলাটা ধরে তুহার মুখটা ঘুরিয়ে সামনাসামনি করে। কিছু ভুল ছিল, কিছু বিশ্বাস ছিল, আর কিছু ভালোবাসা ছিল, তাই তো এখন আমি তোমার সামনে দাঁড়াতে পেরেছি। এই যে দেখো, আমি চলে এসেছি, আর কোনো সমস্যা হবে না। বলেই তুহার মাথাটা বুকে টেনে নিল রাফি। বুকের মাঝে সব জায়গায় পেয়ে তুহা আরো কিছুক্ষণ চোখের জল নাকের জল জারিয়ে শান্ত হয়। এখন কি বলা যায় মহারানী, কে ওপেন করতে চেয়েছিল ল্যাপটপটা? তুহা বুক থেকে মাথা বের করে নাক টানতে টানতে বলল, আমি কয়েকবার ওপেন করতে চেয়েছিলাম। তোমার মা বাবা আমার বাবা মায়ের সাথে কথা বলতে চেয়েছিলেন ভিডিও কলে। ল্যাপটপের সুবিধা হবে জেনে ট্রাই করেছিলাম। বাবা পাসওয়ার্ড বলে দিয়েছিলেন, হয়তো তারপর তুমি চেঞ্জ করে দিয়েছো, তাই আর খুলতে পারিনি। পরে ফোন দিয়ে এই কাজ চালিয়েছি। রাফি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি একটু আপডেট নেই। রাফির কথা শুনে তুহা শুয়ে পড়ে বিছানায়। রাফি কিছুক্ষণ তুহার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ে যায়। টেবিল থেকে ল্যাপটপটা তুলে নিয়ে পারিবারিক লাইব্রেরির দিকে চলে যায় রাফি। রাফির দাদা ইংরেজ আমলের লোক ছিলেন, জাদ্রিল আর রাজভাষী রায়। তার নেশা ছিল বই পড়া প্যাস। নিজের পড়া বইগুলো দিয়ে পুরো দন্ত একটা পারিবারিক লাইব্রেরি করে ফেলে। রাফি এখন যে কাজগুলো করবে তা তুহার সামনে না করে ফেলা, কারণ তুহাও একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। রাফি চায় না যে তুহা কোনোভাবেই বুঝতে পারুক রাফি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলছে। পারিবারিক লাইব্রেরিতে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় রাফি। চারদিকে বুক সেলফ আর জানালার মাঝখানে রাখা টেবিলের ল্যাপটপটি রেখে বসে পড়ে রাফি। ল্যাপটপের স্ট্যাটাস চেক করতে দেখতে থাকে কোনো সমস্যা নেই। বুঝে ল্যাপটপের সাথে নিজের ফোনকে কানেক্ট করে রাফি। ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে পিকাচুর সাথে কানেক্ট করে রাফি। হাই রাফিউল, হোয়াট নেক্সট? পিকাচু, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড সংক্রান্ত কোনো কমান্ড আমি তোমাকে দেইনি, তাহলে তুমি কেন এই রিলেটেড ইনফো সংগ্রহ করেছো? পিকাচু তার নলেজ থেকে বলছে একটি নিউক্লিয়ার ওয়ারহেড অ্যাক্টিভেট করতে হলে বেশ কিছু স্টেপস রয়েছে, যার ভেতর অন্যতম হলো নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড। রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিন রিলেটেড সকল ডেটাতে শুধুমাত্র এই একটা জিনিসই বাকি ছিল, যা সাবমেরিনে থাকা নিউক্লিয়ার ওয়ারহেডগুলোকে অ্যাক্টিভেট করতে পারে। আর ডিক্রিপ্টেড মেসেজগুলো? শেষবার যখন মিলিটারি নেটওয়ার্কে অ্যাক্সেস করা হয়েছিল, তখন প্রথমবারের জন্য পিকাচু এই এনক্রিপ্টেড মেসেজগুলো পায়, যা ডেসক্রিপশন কোড পিকাচুর নলেজে ছিল না। কিন্তু প্রতি মিনিটে মিলিটারি নেটওয়ার্ক থেকে পাঠানো এনক্রিপ্টেড মেসেজ এবং সেই অনুযায়ী মিলিটারি মুভমেন্ট ও অ্যাক্টিভিটিস ফলো আপ করে পিকাচু এনক্রিপশন ক্র্যাক করতে সক্ষম হয়েছে। পিকাচু নিজেকে ইনভলভ করছে দেখে রাফি অবাকই হলো। মিলিটারি নেটওয়ার্কে যে এনক্রিপশন ব্যবহার করা হয় তা সাধারণত এনালগ হয়ে থাকে এবং নির্দিষ্ট এনক্রিপ্টেড মেসেজের অর্থ শুধুমাত্র তারাই বুঝতে পারবে যাদের উদ্দেশ্যে মেসেজটি পাঠানো হয়েছে। এমন অ্যানালগ এনক্রিপশনের অর্থ কয়েক হাজার রকমের হতে পারে, অথচ পিকাচু অবলীলায় লুকোচুরি ধরে ফেলল। দ্যাটস ব্রিলিয়েন্ট পিকাচু, কিন্তু নিউক্লিয়ার সাবমেরিন খোয়া গিয়েছে এমন রিপোর্ট তো কোথাও আসেনি। স্যাটেলাইটের কথাও বলা হয়নি কোথাও। এত কিছু ঘটে গেল অথচ কোনো রিপোর্টিং হবে না, এটা কেমন কথা? সার্চিং নিউ ডাটা, অ্যাক্সেসিং নিউজ ফিডস। রাফি অপেক্ষা করতে থাকে পিকাচুর সার্চ শেষ হওয়ার আগ পর্যন্ত। সার্চ কমপ্লিট, নো পাবলিক রেকর্ডস ফাউন্ড। রাফি এমনটাই আশা করেছিল। আগেরবারও যখন পিকাচু এইসব দিয়ে সার্চ করছিল তখন কোনো রেকর্ড পাওয়া যায়নি, তবে এবার মিলিটারি নেটওয়ার্ক থেকে বেশ কিছু ইনফরমেশন পাওয়া গিয়েছে। রাফি
পিকাচু ডিক্রিপ্ট ডেটা নিয়ে গবেষণা করতে বসে যায়। প্রতিটা মেসেজ শুধুমাত্র 2টা স্টেশনের ভিতর আদান প্রদান হয়েছে। অন্য কোনো স্টেশনে সাবমেরিন অথবা স্যাটেলাইট নিয়ে কোনো ধরনের আলোচনাই হচ্ছে না। ব্যাপারটা বেশ ঘোলাটে লাগলো রাফির কাছে। রাফি আরো ডিপলি অ্যানালাইসিস শুরু করলো। এত বড় ঘটনা বর্ণনা শুধুমাত্র 2টি স্টেশনের ভিতরই আদান প্রদান কেন হবে? আর যে কোনো মিলিটারি চেইন অফ কমান্ড অবশ্যই ফলো করার কথা। সেক্ষেত্রে অবশ্যই 2টি স্টেশনে বেশি চ্যানেল এই এনক্রিপ্টেড মেসেজ ট্রান্সমিট করার কথা। পিকাচু, নিউক্লিয়ার সাবমেরিন যেদিন প্রশান্ত মহাসাগরে যাত্রা করেছিল সেদিনকার ওই এলাকার স্যাটেলাইট ফুটেজ বা ওই রিলেটেড যে কোনো ভিডিও ফুটেজ থাকলে খুঁজে বের করো। Accessing satellite control. Searching for related images and videos. Feeding satellite images. পিকাচুর ল্যাপটপের স্ক্রিনে সপ্তাহে 3 আগে স্যাটেলাইটের ইমেজ দেখায়, যেখানে নেভার কমান্ডের সিকিউর বেজের পল্টনায় একটি সাবমেরিন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিগুলোতে আরও দেখা যায় নেভাল বেজের আনুষ্ঠানিকতা। শেষে কয়েকজন অফিসার সাবমেরিনটিতে প্রবেশ করেন এবং পল্টন ছেড়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে এবং একসময় ডুব দেয়। ছবিগুলো থেকে বিশেষ কোনো ক্লু না পাওয়া গেল না, কারণ সাবমেরিন সাগরে ডুব দেওয়ার পর কোনো দিক গিয়েছে তা স্যাটেলাইট ইমেজিংয়ে ধরা একবার অসম্ভব বলা চলে। উত্তর মেরুর শীতল স্রোতের কারণে থার্মাল ইমেজও কাজ করবে না এখানে। সাবমেরিনকে ট্র্যাক করতে না হলে সাবমেরিনের ট্র্যাকিং ডিভাইস কোড ট্র্যাক করতে হবে, যার অ্যাক্সেস শুধুমাত্র স্যাটেলাইট স্টেশন ও স্যাটেলাইটই আছে। স্যাটেলাইট স্টেশনকে ভাইরাস দিয়ে ডিসেবল করে দেওয়ার ফলে অ্যাক্সেসটি চলে যাওয়ার কথা সন্ত্রাসী হ্যাকারদের হাতে। কিন্তু এখানে ব্যাপারটা তো আরো গোলাটি হয়ে যায়। সাবমেরিনটি সাগরে ডুব দেওয়ার পর সাবমেরিনের ভিতর কারো ঢোকা সম্ভবই না। সাবমার্জ হবার পর এমন কি ঘটলো যাতে সকল কমিউনিকেশন বন্ধ হয়ে গেল? হতে পারে ভিতর থেকে কেউ এই কাজটা করেছে। পিকাচু, সাবমেরিনটি কাকা কাকি নিয়ে যাত্রা শুরু করেছিল তার লিস্ট বের করো। Accessing military database. Searching primary data. No data found. মানে কি, মিলিটারি ডাটাবেসে কোনো রিপোর্ট নেই? সকল ডেটা অফ দ্য গ্রেড করে ফেলা হয়েছে, কোনো ডেটাই পাওয়া যাচ্ছে না। এমনকি সাবমেরিনের অস্তিত্ব খাতা কলমে মুছে ফেলা হয়েছে। তাহলে এই ছবি কোথা থেকে কালেক্ট করলে? এগুলো ব্রিটিশ ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত একটি সার্ভেইলেন্স স্যাটেলাইট থেকে সংগ্রহ করা। স্যাটেলাইটের রেকর্ড অনুযায়ী রিপোর্টে সাবমেরিন চুরি হওয়ার কিছুদিন আগে থেকে ব্রিটিশ ইন্টেলিজেন্স তাদের স্যাটেলাইটের সাহায্যে এই নেভাল বেজের ওপর নজর রাখছিল। ব্রিটিশ ইন্টেলিজেন্স হঠাৎ সেই নেভাল বেসে কেন নজরদারি বাড়ালো? যেই বেস থেকে সাবমেরিন চুরি হয়েছে, তাহলে কি ব্রিটিশ ইন্টেলিজেন্স কিছু আজ করতে পেরেছিল? সেটা ক্লিয়ার নয়, তবে সাবমেরিন সাবমার্জ হওয়ার পর ব্রিটিশ ইন্টেলিজেন্সের স্যাটেলাইটটি নেভাল বেসের ওপর স্যাটেলাইট বন্ধ করে দেয়। রাফির মনে খটকা লাগে, রাশিয়ান বেসের উপর ব্রিটিশ ইন্টেলিজেন্স নজরদারি শুরু করলো কেন? তাও আবার সে বেস যেখান থেকে সাবমেরিনটি যাত্রা শুরু করেছিল। পিকাচু, ব্রিটিশ ইন্টেলিজেন্সের কাছে কি তাহলে সাবমেরিন চুরির ব্যাপারে আগে থেকে কোনো ইনফরমেশন ছিল? অ্যানালাইজিং। বেশ কিছুক্ষণ পর পিকাচুর রিপোর্ট জানায়, নো রিজাল্ট ফাউন্ড। এটা কেমন কথা? স্যাটেলাইটে নেভাল বেজে ছবি রয়েছে, অথচ অন্য কোথাও এর মেনশন নেই। স্যাটেলাইট ইমেজগুলো নেওয়া হয়েছে ব্যাকআপ মেমোরি সার্ভার থেকে। প্রাইমারি মেমোরি থেকে এই ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। ব্যাকআপ মেমোরি থেকে ডাটা রিমুভ হতে সময় লাগবে, তবে আনঅথরাইজড লগ ইন অ্যাক্সেস দেখা যাচ্ছে। রাফি স্যাটেলাইট অ্যাক্সেস লগ চেক করা শুরু করলো। আনঅথরাইজড লগ ইন মানে হ্যাক হওয়ার সম্ভাবনা। ব্রিটিশ ইন্টেলিজেন্সের স্যাটেলাইট হ্যাক। কারা এরা? ব্রিটিশ রাশিয়ান কাউকে ছাড়ছে না। রাফি চেক করলো সাবমেরিন ডুব দেওয়ার পর ব্রিটিশ ইন্টেলিজেন্স স্যাটেলাইট কন্ট্রোল আবার নিয়ে নেয়। বলা যায় সাবমেরিন সাবমার্জ হবার পর যারা অথরাইজড ভাবে স্যাটেলাইটটি ব্যবহার হয়েছিল তারা ছিঁড়ে দিয়েছিল স্যাটেলাইটের কন্ট্রোল। তারাই মুছে দেয় স্যাটেলাইটে থাকা প্রাইমারি মেমোরি। রাফি ল্যাপটপ থেকে হাতটা তুলে নেয়, চেয়ারে হেলান দিয়ে চুলের ভিতরে হাতটা গুজে দিয়ে ঘরের সিলিং এর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কোনো ক্লুই ক্লিয়ার না পিকাচু। খুবই সতর্কতার সাথে প্রতিটি কাজ সমাধান করেছে হ্যাকারগুলো। রাফির ভাবনায় বাদ বাঁধলো মাফিয়া গার্ড। রাফি ভাবতে থাকলো মাফিয়া গার্ড এত ইনফরমেশন কোথায় পেল? কোথাও তো এত ইনফরমেশন নেই।
প্রতিটা ইনফরমেশন লিড বের করতে থাকে রাফি এবং পিকাচুর যথেষ্ট নাকাচুয়ানি খেতে হচ্ছে। তাহলে মাফিয়া গার্ড কিভাবে এত সব ইনফরমেশন পেয়ে গেল? মাফিয়া গার্ডের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কোথা থেকে এত ইনফরমেশন পেল সে? আর যে বিষয়টা মিডিয়া তো দূর, নেভাল বেজের সিকিউর লাইনেও সরাসরি আলোচনা করা হচ্ছে না, সেখানে মাফিয়া গার্ড কিভাবে? পিকাচু, মাফিয়া গার্লকে কানেক্ট করো। মাফিয়া গার্লকে ব্লক করে রাখা হয়েছিল, আনব্লক করব। হ্যাঁ, আর এখনই কানেক্ট করো। আমার কথা বলতে হবে মাফিয়া গার্লের সাথে। আনব্লক, কানেক্টিং, কানেকশন ফেল্ড, রিট্রাইং, কানেকশন ফেল্ড। পিকাচু বারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই মাফিয়া গার্ডকে পাওয়া গেল না। কানেকশন ফেইল্ড হচ্ছে কেন? হয় নাম্বারটি আউট অফ রিচ অথবা ব্লক করে দেওয়া হয়েছে। অপারেটর থেকে জানাচ্ছে নাম্বারটি কোনো অস্তিত্বই নেই। রাভি কিছু একটা বলবে তার আগেই পিকাচু একটা মেসেজ অ্যালার্ট দিল। রাভি ল্যাপটপের মনিটরের দিকে ঝুঁকে পড়ল। আননোন সোর্স থেকে মেসেজ এসেছে, ইউ চোজ ইউর ওন প্যাথ, ফ্রম নাও অন ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যালোন, ইউ লেফট মি, আই লেফট ইউ টু। রাভি চেয়ারে হেলান দিয়ে একটা লম্বা শ্বাস নেয়। ঠিকই তো, যাকে সন্দেহ করে ছেড়ে এসেছে রাফি, তার সাথে কাজ করে বা সেটা আশা করে যায় না। রাফি জানে যে এই মাফিয়া গার্ড রাফির জীবনের সবচেয়ে বড় বড় ঝড়গুলোকে একলা হাতে সামাল দিয়েছে। নিজের আপন জন্য এইভাবে সাহায্য করে না কখনো, কিন্তু রাফি বা কি করার ছিল? মাফিয়া গার্ড রাফিকে যে ধোঁয়াশার ভিতর রেখেছিল, তাতে করে রাফি কেন? যে কোনো মানুষই নিজেকে বন্দি মনে করবে। রাশিয়ার কথা বলে অন্য এক দেশে নিয়ে গিয়ে বসিয়ে রাখা, বাবা মায়ের সাথে কথা বলতে না দেওয়া, এগুলো সন্দেহের বীজ কেন বুনবে না রাফির মনে? রাফি বুঝতে পারে যে হয়তো মাফিয়া গার্ল থেকে আর কোনো সাহায্য পাবে না রাফি। এছাড়াও প্রচন্ড দুর্বল লাগতে থাকে শরীর। এত দুর্বল পথ, এত লম্বা পথ বাড়ি দিয়ে ফেরার পর এখনো ঠিকমতো একটা ঘুম দিতে পারেনি রাফি। পিকাচুকে স্ক্যানিং কমান্ড দিয়ে রাফি তার ল্যাপটপের লিড বন্ধ করে ফোনটা আর ল্যাপটপ দিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যেতে থাকে রাফি। তখন রাফির ফোনে মেসেজ আসে। একটা আনইউজুয়াল ইমেল অ্যাড্রেস থেকে মেল পেল রাফি। I consider it was my last favor. My source and info about the nuclear submarine. মেসেজ বডিতে এতটুকুই লেখা ছিল, আর নিচে একটা আইপি অ্যাড্রেস। রাফি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এখন আবারও ল্যাপটপ নিয়ে বসে শক্তি পাচ্ছিল না। বিশ্রাম ঘুম অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাই ঢুলুমুলু চোখে মেইলটা ফোনের থেকে পিকাচুর কাছে ফরওয়ার্ড করে দেয় রাফি অ্যানালাইসিসের জন্য। ততক্ষণে ঢলতে ঢলতে রাফি নিজের ঘরের সামনেই চলে এসেছে। তুহা জেগেই ছিল। রাফিকে আসতে দেখে তুহা দরজার কাছে চলে আসে। রাফি ল্যাপটপ আর ফোন তুহার হাতে দিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তুহা ল্যাপটপ আর ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে বিছানার কাছে এসে ততক্ষণে রাফি ঘুমের আতল ঘরে হারিয়ে যায়। তুহা বিছানার পাশে এসে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে রাফির দিকে তাকিয়ে থাকে মিসেস রাফি। বেশ বেলা করে ঘুম থেকে ওঠে রাফি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া শেষে উঠোনে এসে বসে রাফি। প্রকৃতিক হাওয়া বাতাস খেতে খেতে মোবাইলে অ্যালার্ট আসে পিকাচুর। আবার কি হলো ভাবতে ভাবতে রাফি নিজের রুম থেকে ল্যাপটপটা নিয়ে পারিবারিক লাইব্রেরিতে চলে যায়। দরজাটা চেপে দিয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে। ফোনটা কানেক্ট করে ল্যাপটপ দিয়ে কাজ করা শুরু করে দেয় রাফি। গতরাতে মাফিয়া গার্ডের পাঠানো আইপি অ্যাড্রেস অ্যানালাইসিস করেছে পিকাচু। অ্যানালাইসিসের সামারি তুলে ধরলো রাফির সামনে পিকাচু। আইপি অ্যাড্রেসে কতগুলো ডিকোডেড মেসেজ, মিশন রিপোর্ট সহ আরও অনেক কিছু রয়েছে যা রাফি বা পিকাচু কেউই খুঁজে পায়নি। সবগুলো ডিক্রিপশনই ব্লক করে রাখা, যা সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। রাফি বুঝতে পারে যে মাফিয়া গার্ড এমনটা করে রেখেছে। ডিক্রিপ্টেড মেসেজগুলো যদি পাবলিকলি বের হয়ে যায় তাহলে সারা দুনিয়া এক আতঙ্ক ছড়িয়ে পড়বে। আর সাবমেরিনে থাকা বোমাগুলোর একটিও ব্যবহার না করে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে যাবে পৃথিবী। রাফি ডাটাগুলো দেখতে থাকলো। সাবমেরিনে থাকা নিউক্লিয়ার বোমাগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা তা জানার জন্য একটা অথরাইজেশন কোড দেওয়া আছে ডাটাগুলোর ভেতরে। পিকাচু অনেক আগেই কোডটির ডায়াগনোসিস করে নিউক্লিয়ার বোমাগুলো অ্যাক্টিভেট হয়নি সেই রিপোর্ট জানিয়েছে। রাফির কাছে এটাও খটকা লাগলো, নিউক্লিয়ার বোমা অ্যাক্টিভেট করতে হলে স্যাটেলাইট এবং সাবমেরিনকে একই অ্যালাইনমেন্টে আসতে হবে এবং সাবমেরিনকে পানির উপর ভেসে উঠতে হবে। তাহলে এই অথরাইজেশন কোড কিসে?
অফিসিয়ালি নিউক্লিয়ার অ্যাক্টিভেট করা হয়েছে কিনা তাই রাফি পিকাচুকে অথরাইজেশন কোড সিস্টেমে বসাতে নিষেধ করে দেয়। পিকাচু, হ্যাক হওয়া সাবমেরিন কন্ট্রোল স্যাটেলাইটটি ট্র্যাক করতে পারবে? টাফ বাট নট ইম্পসিবল। অ্যাক্সেসিং গ্লোবাল স্যাটেলাইট নেটওয়ার্ক। পিকাচু পৃথিবীর চারপাশে থাকা সকল মিলিটারি স্যাটেলাইট চেক করতে শুরু করে। এছাড়া মাভিগার্লের দেওয়া ডেটা অনুযায়ী স্যাটেলাইটের অরবিটাল চেঞ্জেস জানার কারণে পিকাচুকে স্যাটেলাইটটি খুঁজতে খুব বেশি সময় লাগেনি। গট ইট। স্যাটেলাইটটির অরবিটাল পাথ রেকর্ড করো। স্যাটেলাইটটির যাতায়াত পথ আইডেন্টিফাই করতে পারলে সাবমেরিন কোথায় কোথায় থাকতে পারে তার একটা সম্ভাব্য চার্ট তৈরি করা সম্ভব হবে। পিকাচু পুরো স্যাটেলাইটের অরবিটাল পাথ রেকর্ড করে চার্ট প্লটে শো করলো, যা পৃথিবীর ম্যাপের উপর কোথা দিয়ে স্যাটেলাইটের প্রদক্ষিণ করছে তা শো করছে। তবে পিকাচু নতুন একটা ইনফরমেশন দিল। স্যাটেলাইটে একটি নয় বরং তিনটি, যা একই কক্ষপথে একই সাথে ট্রায়াঙ্গেল মেনটেন করে একই টানেলে পৃথিবীর দিকে প্রদক্ষিণ করছে, যে কারণে একই সাথে যে কোনো একটি স্যাটেলাইট সোজা দাঁড়ালে কমিউনিকেশন সম্ভব। রাভি এবার আরো বিপদে পড়ে গেল। তিনটি স্যাটেলাইট চার্ট প্লটে ঘুরছে, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো পয়েন্টে আক্রমণ হানা সম্ভব। এই তিনটি স্যাটেলাইট পুরো পৃথিবীকে কভার করছে। পিকাচু, যেহেতু স্যাটেলাইট গুলো অ্যাক্সেস করতে স্পেশাল নেটওয়ার্ক সিস্টেম ও অ্যাক্সেস প্রয়োজন, তাই খুঁজে বের করো কোথা থেকে এই স্যাটেলাইটে কমিউনিকেশন এস্টাবলিশ করা হচ্ছে। অলরেডি চেকিং করা হয়ে গেছে। এটা একটা অফ দ্য গ্রিড নেটওয়ার্ক ফ্যাসিলিটি, যা শুধুমাত্র স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন রাখছে। অফ দ্য গ্রিড হলে তুমি কিভাবে খুঁজে পেলে? ফ্যাসিলিটি থেকে প্রয়োজনীয় ইনফরমেশন ইন আউট করার জন্য একটা রেগুলার কানেকশন দেওয়া আছে, যে সিস্টেম থেকে আলাদা রয়েছে। পিকাচু, ফ্যাসিলিটি সম্পর্কে যত প্রকার তথ্য সংগ্রহ করা সম্ভব সংগ্রহ করো। রাভি বুঝতে পারে ফ্যাসিলিটিটি অফ দ্য গ্রিড হলে খুবই পাওয়ারফুল হবে। সন্ত্রাসীরা শুধুমাত্র এই স্যাটেলাইট আর সাবমিট কন্ট্রোল করার জন্য পুরো একটা ফ্যাসিলিটি দখল করে রেখেছে। পিকাচু লেগে গেছে ফ্যাসিলিটি সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করতে, কিন্তু অফ দ্য গ্রিড হওয়ার জন্য খুব একটা ইনফরমেশন পাওয়া যাবে না, এটাও জানে রাফি। এতটা সতর্কতা মেনে এত বড় ফ্যাসিলিটি সরকারের নাকের নিচ দিয়ে পরিচালনা করা যার তার সামর্থ্যের বিষয় না। মাভেগার ঠিকই বলেছিল, এই মিশন এতটা সহজ হবে না। এত পাওয়ারফুল ফ্যাসিলিটি চালাতে হলে একদল অপারেশন কন্ট্রোল এক্সপার্ট প্রয়োজন। এছাড়া স্যাটেলাইটের সাথে কানেক্ট করার জন্য স্পেশাল অ্যাটেন্টের প্রয়োজন পড়বে, যা শুধুমাত্র এই স্যাটেলাইটগুলোর সাথে কানেক্ট করার কাজই করবে। একদল হ্যাকারের পক্ষে কিভাবে এমন একটা ফ্যাসিলিটি তৈরি করা সম্ভব, আর ফিজিক্যাল স্টাবলিশমেন্ট এভাবে ওপেন রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা কিভাবে সম্ভব? পিকাচু, তুমি কি ফ্যাসিলিটির লোকেশন ট্রেস করতে পেরেছো? ফ্যাসিলিটি একমাত্র অনলাইন কানেক্টিভিটি অনেক বেশি আনস্টেবল। অনলাইন কানেকশন দিয়ে ফ্যাসিলিটির লোকেশন বের করা এক প্রকার অসম্ভব। রাভি চিন্তায় পড়ে যায়। লোকেশন বের করার জন্য কোনো না কোনো রাস্তা তো বের করতেই হবে। অনেকক্ষণ ভেবে রাভির মাথায় একটা পথকি দেয়। কানেকশন দিয়ে লোকেশন পাওয়া হয়তো টাফ, কিন্তু আরো একটা উপায় আছে যা ট্রাই করা যেতে পারে। পিকাচু, তুমি কি এই তিনটি স্যাটেলাইটের ভেতর আলফা বা কন্ট্রোল স্যাটেলাইটটি খুঁজে বের করতে পারবে, যেটা বাকি দুইটি স্যাটেলাইটকে কন্ট্রোল করছে? এটা তো বলা যায় এই ধরনের কমপ্লেক্স নেটওয়ার্কিং সিস্টেমে একটা আলফা স্যাটেলাইট থাকে, যেটা অন্যান্য স্যাটেলাইট গুলোকে কন্ট্রোল করে। সেটা বের করতে হলে পিকাচুকে স্যাটেলাইটগুলোর ফিজিক্যাল স্ক্যান করতে হবে, কারণ স্যাটেলাইটগুলো একটার বেশি অথরাইজড অ্যাক্সেস গ্র্যান্ট করবে না। আর অলরেডি একটা অথরাইজড অ্যাক্সেস রয়েছে স্যাটেলাইটগুলোতে। স্যাটেলাইটগুলো স্ক্যান করে তিনটি স্যাটেলাইটের হার্ডওয়্যার স্ট্যাটাস বের করতে পারলে পিকাচু বলতে পারবে কোন স্যাটেলাইটটি কন্ট্রোল স্যাটেলাইট। স্যাটেলাইটের ফিজিক্যাল স্ক্যান সম্ভব? খুবই আনকমন টেকনোলজি, কিন্তু সম্ভব। এটা এক্স-রে দিয়ে হিউম্যান বডি স্ক্যান করার মতো। অ্যাক্সেসিং ফ্যাসিলিটেড স্যাটেলাইট, রিরাউটিং, টার্গেটিং সাবজেক্ট, satellites, scanning S1, scanning S2, scanning S3, comparing, alpha satellite, identified. রাফি দেখতে পায় পিকাচু আলফা স্যাটেলাইটটিকে আইডেন্টিফাই করে তার অরবিটাল লোকেশন পয়েন্ট আউট করেছে। পিকাচু, তুমি কি এই আলফা স্যাটেলাইটটির উপর নজর রাখতে পারবে কখন এই স্যাটেলাইটটি ডাটা রিসিভ করছে বা অ্যাক্টিভেট হচ্ছে?
স্যাটেলাইটের ডাটা রিসিভিং পাথ দিয়ে তো ট্র্যাক করা যেতে পারে ফ্যাসিলিটিটাকে। পৃথিবী থেকে কোটি কোটি অ্যান্টেনা আকাশের স্যাটেলাইটগুলোতে উদ্দেশ্য করে ডাটা নিক্ষেপ করে। যদি এর ভেতর থেকে একটা স্পেসিফিক অফ গ্রিড এন্টার ডাটা ট্র্যাক করতে হয়, তাহলে পিকাচুকে সারা পৃথিবীর সাইবার নেটওয়ার্কের কন্ট্রোল নিতে হবে। রাভি এবার মহা দুশ্চিন্তায় পড়ে যায়। পিকাচু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এখন পিকাচুকে যদি সাইবার ওয়ার্ল্ডে কন্ট্রোল অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে তার ফলাফল কি হতে পারে তা এখনই ধারণা করা সম্ভব না রাভির পক্ষে। আর যাই হোক, এই গ্রামের বাড়ি বসে রাভির পক্ষে এত বড় কাজ করা সম্ভবই নয়। পিকাচু, সময় হয়েছে এনএসএ হেডকোয়ার্টারে ফিরে যাওয়ার। পিকা পিকা। সবাইকে রেখে আবার শহরে ফেরত যেতে চায় রাভি, কিন্তু কেউই রাজি হতে চায় না। রাভির মুখ দিয়ে রাভির বিদেশ যাত্রার বিস্তারিত শোনার পর থেকে না শব্দটা একটা আইনে রূপান্তরিত হয়েছে। রাভি যতই যুক্তি প্রদান করে, রাভির মা বাবা ঠিক তার উল্টো বা পাল্টা যুক্তি উপস্থাপন করতে থাকে। এত শত যুক্তিতর্কের মাঝে একমাত্র তুহাই নিশ্চিত ছিল বাবা মায়ের সাথে যুক্তি খণ্ডন শেষে হয়তো নতুন প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে তুহা। বাবা মা মৌখিকভাবে রাজি হলেও তাদের চেহারা দেখে কোনোভাবে মনে হয় না যে তাদের এই সম্মতি তারা মন থেকে প্রদান করেছে। এছাড়া কিছু করারও ছিল না। ছেলে বড় হয়েছে, চাকরি করছে, নিজের সংসার হয়েছে, এখন চাইলেও জোর খাটানো চলে না। বাবা মা এর ঘর থেকে বেরিয়ে আসে রাফি। বাবা মাকে কোনো একভাবে রাজি করানো গেছে, কিন্তু তুহা রাফি নিজের রুমের দিকে এগোতে থাকে আর সেই কথাগুলো সাজাতে থাকে যেগুলো দিয়ে বাবা মাকে রাজি করেছিল সে। রাফি নিজের রুমে ঢুকে তুহাকে খুঁজতে চোখ বোলায়। তুহা বিছানায় বসা ছিল, রাফিকে দেখে উঠে দাঁড়ায় আর নির্লিপ্ত ভাষায় বলতে থাকে, আমি জানি তুমি কি বলতে চাও, এবং এটাও জানি তুমি কি কি মনের ভেতরে গুছিয়ে নিয়ে এসছো। বলেই খানিকটা অভিমানিত চেহারা করে রাফির দিকে তাকিয়ে থাকে। আচমকা তুহার আক্রমণে রাফি সাজানো শব্দবাহিনীর ছন্নছাড়া হয়ে গেল। এই মেয়েটার কাছে এতটা প্রেডিক্টেবল কিভাবে হয়ে গেল, রাফি সেটাই বুঝতে পারে না। আসলে প্রয়োজনটাই এমন, যেতেই হবে। আমি তোমাকে বাধা দিব না, তবে একটা শর্ত রয়েছে। তুহার সম্মতির কথা শুনে রাফি অনেকটা হাত ছেড়ে বাঁচে, কিন্তু শর্তের কথা শুনে আনন্দের বহিঃপ্রকাশ গলা পর্যন্ত এসে আটকে যায়। শর্ত? কি শর্ত? আমাকেও তোমার সাথে নিয়ে যেতে হবে। গলায় আটকে থাকা আনন্দটুকুই আবার গিলে ফেলে রাফি। তুহা যদি সাথে যায় তাহলে একটা বড় পিছুটান থেকেই যাবে। তোমাকে কিভাবে নিব? এটা মোটেই নিরাপদ নয়। তাছাড়া গ্রামে মা বাবার দেখাশোনা কে করবে? পাল্টা যুক্তি দিয়ে লাভ হবে না। যদি আমার অনুমতি চাও তাহলে শর্ত মানতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। রাফি কিছু একটা বলতে যাবে, তার আগে তুহা কানে হেডফোন গুঁজে দিয়ে বিছানায় হেলান দিয়ে গুনগুন করে শুয়ে পড়ে। রাফির হাতে দ্বিতীয় কোনো পথও খোলা নেই। রাফি বিছানায় অপর পাশে গিয়ে বসে তুহার দিকে করুণ দৃষ্টিতে তাকালেও একটা জিনিস ঠিকই বুঝতে পারে সে, তোমার মন প্রাণ আত্মা সব ওই হেডফোনে চলতে থাকা গানে ডুবে আছে। রাফি এখন কিছু বললেও তোমার কান পর্যন্ত পৌঁছাবে বলে মনে হয় না, তাই হাত ছেড়ে মুখটা ঘুরিয়ে শুয়ে পড়ল রাফি। রাফিকে শুয়ে পড়তে দেখে পিছন থেকে ওকে দেয় তুহা। মুচকে একটা হাসি দিয়ে আবার গান শোনায় মনোযোগ দেয় তুহা। রাফি তৈরি হয় তুহাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। রাফি তুহাকে সাথে নিয়ে যাচ্ছে দেখে বাবা মা এর দুশ্চিন্তা বাড়ছে না, কমছে তাই বোঝা গেল না। মায়ের কাছে থাকা ফোনটা সবসময় কাছে রাখতে বলে রাফি। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাফি এবং তুহা বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। রাফি রকিবের সাথে কথা বলে একটা থাকার ব্যবস্থা করেছে, সাথে তুহা না থাকলে হয়তো এতটা আয়োজনের প্রয়োজনও ছিল না। শহরে পৌঁছে রাকিবের সাথে দেখা করবে রাফি। রাকিবদের বাসার উপরের তলা খালি পড়ে আছে। রকিবদের বড় ভাইয়ের ফ্ল্যাট, বড় ভাই বিদেশে থাকে সপরিবারে, তাই ফুল ফার্নিশড। রাফি এবং তুহা গিয়ে উঠে পড়ে সেখানে। এখানে তোরা নিশ্চিন্তে থাকতে পারিস, কোনো সমস্যা হবে না। যদি কোনো কিছু দরকার পড়ে তো নিচে এসে যে কাউকে বললেই হবে। একটু পর লোক এসে লাগিয়ে দিয়ে যাবে। বিল আর ইনস্টলেশন চার্জ দিয়ে দিস। ধন্যবাদ দোস্ত। তুলে রাখ তোর ধন্যবাদ। টিটগুলো দেয়া শুরু কর জলদি, এখন রেস্ট নে। রাফি আর কোনো কথা বাড়ায় না। বেশ ছিমছাম বাড়ি, 5 তলা বিল্ডিং এর 4th তলায় একটা ফ্ল্যাট। সদর দরজা দিয়ে ঢোকেই বাঁ হাতে ড্রয়িং রুম, ডান দিকে একটা গেস্ট রুম।
হবে হয়তো। শুধু সামনের ডান দিকে ডাইনিং এবং কিচেন প্লাস স্টোর রুম, আর বাম দিকে 2টা বেডরুম পাশাপাশি। মাস্টার বেডরুমের সাথে একটা মাঝারি আকারের স্টাডি রুম। সবগুলো রুমেই বিশাল বিশাল জানালা। রাফি কোনো মতে হাত মুখ ধুয়ে এসে গায়ে এলিয়ে দেয় বিছানায়। একটা ফ্রেশ ঘুম দরকার। সন্ধ্যার একটু পর ঘুম ভাঙে রাফি। ততক্ষণে তুহা রান্নাঘরটা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। মাঝে রাকিব এসে হালকা পাতলা সদাই দিয়ে গেছে, আর ইন্টারনেটের লাইনটাও টেনে দিয়ে গেছে সার্ভিস প্রোভাইডার। তুহা মোটামুটি তার নিজের কম্পিউটার দিয়ে সিস্টেম আর নেটওয়ার্ক স্পিড ডায়াগনোসিস করে নিয়েছে। রাফি বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বাইরে বের হয়ে তোহার তুই বিকেলের নাস্তাটা খেয়ে বসে পড়ে ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে। নেটওয়ার্কে কানেক্ট করে পিকাচুর সাথে লিঙ্ক তৈরি করে রাফি। খারাপ সংবাদ আছে, নিউক্লিয়ার অথরাইজেশন কনফার্ম হয়েছে, অর্থাৎ নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসে অথরাইজড অ্যাক্টিভেশন কোড ইনপুট হয়েছে, যেটা কিছুদিন আগে চুরি হয়েছিল। রাফি থ হয়ে যায়। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড ইনপুট করায় ডিভাইসটি অথরাইজড অ্যাটাকের জন্য সম্পূর্ণরূপে তৈরি। এখন শুধু স্যাটেলাইট এবং সাবমেরিনের সাথে কানেক্ট করার অপেক্ষা। এরপর আর কোনোভাবেই আটকানো যাবে না নিউক্লিয়ার হামলা। রাফি অথরাইজেশন টাইম আউট চেক করে দেখে মাত্র 8 মিনিট আগে অ্যাক্টিভেশন কোড ডিভাইসে ইনপুট হয়েছে। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসে কোড ইনপুট করার জন্য একটা সিকিউর নেটওয়ার্ক অ্যাক্টিভিটির প্রয়োজন ছিল, যা অতি সন্তর্পণে লুকিয়ে ফেলেছে হ্যাকার গোষ্ঠী। তাহলে এখন যে কোনো মুহূর্তে ভেসে উঠবে সাবমেরিনটি নিজের কাছে থাকা নিউক্লিয়ার বোমাগুলোকে অ্যাক্টিভ করতে। পিকাচু সাইবার নেটওয়ার্কের সকল চ্যানেলের অ্যাক্সেস নিয়ে নাও, ঠিক যেভাবে প্ল্যান করা হয়েছিল। কিন্তু ফ্যাসিলিটি ডিটেক্ট করার পর সাইবার নেটওয়ার্ক সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে হবে। পিকা পিকা gaining full access, rediscover all online channels, identifying communication satellites. রাফি তার ছোট্ট ল্যাপটপের স্ক্রিনে পিকাচুর পুরো কার্যক্রম দেখতে পায়। একে একে সকল সাইবার চ্যানেলের অ্যাক্সেস নিয়ে যাচ্ছে পিকাচু। All network identification complete. পিকাচুর হাতে অনলাইন কানেক্টিভিটির সকল নেটওয়ার্ক ও সাইবার লিঙ্কের কন্ট্রোল রয়েছে, যা মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে স্পেস শাটল কন্ট্রোল আপলিঙ্ক পর্যন্ত সবকিছুই। পিকাচু সার্ভেইলেন্স স্যাটেলাইটগুলো দিয়ে সেই সব জায়গায় নজরদারি বাড়াও যেসব জায়গায় এই স্যাটেলাইট 3টির অরবিটাল পাথ রেকর্ড করা আছে। আর আলফা স্যাটেলাইটের উপরে নজর রাখো যে কখন সে ডাটা রিসিভ ও ট্রান্সমিট করছে। Deploying surveillance satellites. রাফি প্ল্যান আঁটতে থাকে কিভাবে ধরা যাবে এই সচতুর চক্রটিকে। স্টাডি রুমের দরজার কাছে এসে দাঁড়ায় তুহা। এই যে শুনছেন, আপনি পুরো নেটওয়ার্ক অকুপাই করে রেখেছেন। আমি নেট ব্রাউজ করতে পারছি না একদমই। আজকের দিনটা ছেড়ে দাও, খুবই প্রেসারের ভেতর আছি। তুহা দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করে। রাফি দরজা বরাবর মুখ করে বসায়। তুহা ঘুরে রাফির পিছনে এসে দাঁড়ায়। স্ক্রিনে তখন সার্ভেলেন্স স্যাটেলাইটের স্ক্যানিং শো করছিল। মহাসমুদ্রে কি খুঁজছেন নাবি? ডুবে যাওয়া নৌকা খুঁজছি, যদি ভেসে ওঠে তাহলে আর ডুবতে দেব না। এখন কাজ করতে দাও, কাজ শেষ করে আসছি। তুহা রুম ছেড়ে চলে যায়। টিভির ভলিউম শুনে রাফি বুঝতে পারে যে মেয়েটা গাল ভুলিয়েছে। পিকাচু যে কোনো ধরনের অ্যাক্টিভিটি হলে অ্যালার্ম দিও। এই বলে রাফি তুহার দিকে উঠে যাওয়ার জন্য পা বাড়াতে পিকাচু অ্যালার্ট অন করে দেয়। রাফি রুম থেকে বের হতে গিয়েও বের হয় না। পিকাচু কি ধরতে পেলে? স্যাটেলাইটটি ডাটা রিসিভ করেছে। পিকাচু ডাটা ব্রেকার পালস ব্যবহার করো আর খুঁজে বের করো অফ দ্য গ্রিড ফ্যাসিলিটিটা। ইনট্যাক্টিং ডাটা ব্রেকার পালস। পিকাচু যে প্রযুক্তি ব্যবহার করেছে তা অনেক অ্যাডভান্স লেভেলের প্রযুক্তি। পিকাচুর হাতে সাইবার নেটওয়ার্কের সকল চ্যানেলের অ্যাক্সেস থাকার কারণে নেটওয়ার্ক পালস ব্যবহার করে অফ দ্য গ্রিড স্যাটেলাইট ট্রান্সমিটগুলো বেছে বেছে আইসোলেট করতে পারবে। এটা অনেকটা রাতের বেলা আকাশ থেকে একটা শহরের উপর এমনভাবে নজরদারি রাখার মতো, যেখানে থেকে প্রতিটা বাড়িতে জ্বলা আলো পর্যবেক্ষণ করা যায়। এরপর ওই পুরো শহর ইলেকট্রিসিটি অফ এবং অন বা পালস ব্যবহার করে পর্যবেক্ষণ করা। যেসব বাড়িতে জেনারেটর বা আইপিএস বা কোনো ধরনের সেলফ সাস্টেইনিং পাওয়ার সোর্স রয়েছে, বিদ্যুৎ চলে গেলেও সেসব বাড়ির আলো নিভে না। আর এইভাবে পুরো শহরে কোনো না কোনো বাড়িতে সেলফ সাস্টেইনিং পাওয়ার সোর্স রয়েছে তা আইডেন্টিফাইং করা সম্ভব।
এই একই পদ্ধতি ব্যবহার করেছে পিকাচু। এখানে শহরের জায়গায় সমস্ত পৃথিবী আর ইলেকট্রিসিটির বদলে সারা পৃথিবী জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা সাইবার নেটওয়ার্ক। পিকাচু কয়েকশো সার্ভিল্যান্স স্যাটেলাইট দিয়ে পৃথিবীর সমস্ত ডেটা ট্রান্সমিটিং চ্যানেলের উপর নজরদারি চালাচ্ছে, যেন পালসের মাধ্যমে আলাদা করা অফ দ্য গ্রিড ফ্যাসিলিটিগুলো আইডেন্টিফাই করতে পারে। পিকাচু ডেটা ব্রেকার পালসগুলো সাইবার নেটওয়ার্কের সব চ্যানেলে একসাথে ব্যবহার করতে থাকে, তাও ন্যানো সেকেন্ডে, যেন হাই স্পিড ইন্টারনেট ইউজারও ওই সামান্য পালস অনুভব করতে না পারে। যেহেতু রাফির খোঁজে চলা ফ্যাসিলিটি এখন ডেটা ট্রান্সমিট করেছে, সেহেতু এখনই পদ্ধতিটি ব্যবহার করে ওই ফ্যাসিলিটিকে লোকেট করা সম্ভব। পিকাচু পুরো পৃথিবীর নেটওয়ার্ক চ্যানেলকে 14টি ভাগে বিভক্ত করে, আর এক একবারে এক একটা ভাগে ডাটা ব্রেকার পালস ব্যবহার করতে থাকে। কয়েকবার করে ডাটা ব্রেকার পালস ব্যবহার করে প্রতিটা ভাগ থেকে অফ দ্য গ্রিড ফ্যাসিলিটিগুলো আইডেন্টিফাই করতে থাকে। 14টি ভাগের সবগুলোই প্রত্যেকটি ব্যবহার করে পিকাচু বেশ কিছু ফ্যাসিলিটি আইডেন্টিফাই করেছে, যার সবগুলোই অফ দ্য গ্রিড নেটওয়ার্ক ব্যবহার করে স্যাটেলাইট কমিউনিকেশন স্থাপন করে থাকে। এবং এই পুরো কাজটি শেষ করতে প্রায় 42 সেকেন্ডের মতো সময় নেয় পিকাচু। 145 off-grid satellite facilities identified. Running diagnosis. পিকাচুর স্যাটেলাইটটির অরবিটাল পথ এবং অ্যালাইনমেন্ট অ্যানালাইসিস করে একটি ফ্যাসিলিটি আইডেন্টিফাই করে। এটি রাশিয়ার একটি পরিত্যক্ত শহরে অবস্থিত। স্যাটেলাইট ইমেজ সেখানে একটা বিশাল ভাঙা স্যাটেলাইট অ্যান্টেনা শো করছে, যা দেখতে ভাঙাচোরা পরিত্যক্ত মনে হলেও পিকাচু 94% কনফার্ম যে ওই অ্যান্টেনা থেকে ডাটা ট্রান্সমিট হচ্ছে। রাভি চিন্তায় বসে যায়। নিউক্লিয়ার ডিভাইস অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এতদিন পর স্যাটেলাইট আবারও ট্রান্সমিশন শুরু হওয়া মানে পানির নিচ দিয়ে সাবমেরিনটির ভেসে ওঠার সময় হয়েছে। পিকাচু, একটা স্যাটেলাইট দিয়ে ফ্যাসিলিটির উপর কড়া নজরদারি রাখো, আর অরবিটাল পাথের সোজাসুজি সাগরের উপর নজরদারি বাড়াও। যে কোনো সময়ে সাবমেরিনটি ভেসে উঠবে। সাবমেরিন ভেসে ওঠার সম্ভাবনা নেগেটিভ, কারণ আলফা স্যাটেলাইটটি অন্য দুইটা স্যাটেলাইটে কোন ডেটা ট্রান্সমিট করছে না। যদি কমিউনিকেশন স্ট্যাবলিশ করার জন্য কোনো কমান্ড দেওয়া হতো, তাহলে 3টি স্যাটেলাইট নিজেদের ভেতর ডেটা ট্রান্সমিট করত। যেহেতু আলফা স্যাটেলাইটটি এখনো অন্য দুটি স্যাটেলাইটকে ডাটা ট্রান্সমিট করেনি, তার মানে ফ্যাসিলিটি থেকে ডাটা ট্রান্সমিট হয়েছে শুধুমাত্র অ্যাক্টিভিটি স্ট্যাটাস চেক করার জন্য। রাফি একটা ছোট্ট একটা হিসাব কষে ফেলে। নিশ্চয়ই অ্যাক্টিভেশন ডিভাইসটি ফ্যাসিলিটির বাইরে কোনো সিকিউর কানেক্টিভিটিতে অ্যাক্টিভ করা হয়েছে। তা না হলে এতক্ষণে নিউক্লিয়ার ডিভাইসের পাশাপাশি নিউক্লিয়ার বোমাগুলোতে অ্যাক্টিভ করার কমান্ড এই ফ্যাসিলিটি থেকে স্যাটেলাইটে ট্রান্সমিট করা হতো, যা পরবর্তীতে সাবমেরিনের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে পৌঁছে যেত। পিকাচু, ফ্যাসিলিটির উপর নজর রাখা স্যাটেলাইটের এক্স-রে ফিচার অ্যাক্টিভ করো। চেক করো ফ্যাসিলিটিতে কতজন আছে। রানিং এক্স-রে ভিশন। রাভি ভাঙা স্যাটেলাইট অ্যান্টেনার আশেপাশে এক্স-রে ভিশন দেখতে থাকে, কিন্তু স্যাটেলাইটের অ্যান্টেনার আশেপাশের কোনো আন্ডারগ্রাউন্ড চেম্বার দেখতে পায় না রাফি। আরও কয়েক লেয়ারে এক্স-রে স্ক্যান করলো পিকাচু, কিন্তু কোনো চেম্বারই পাওয়া গেল না। এটা কিভাবে সম্ভব? স্যাটেলাইট অ্যান্টেনাটি ট্রান্সমিট করছে, অথচ তার আশেপাশে কোনো কন্ট্রোল রুম থাকবে না। কন্ট্রোল রুম না থাকলে কে ট্রান্সমিট করছে ডেটাগুলো? এটা কিভাবে সম্ভব? স্যাটেলাইট অ্যান্টেনাটি ট্রান্সমিট করছে, অথচ তার আশেপাশে কোনো কন্ট্রোল রুম থাকবে না। কন্ট্রোল রুম না থাকলে কে ট্রান্সমিট করছে ডেটাগুলো? পিকাচু, স্যাটেলাইটে ইনফ্রারেড ক্যামেরা মোড অন করো। হয়তো কোনো সিক্রেট চেম্বার নেই অ্যান্টেনার আশেপাশে, কিন্তু এত বড় একটা অ্যান্টেনা আর সাথে এত পাওয়ারফুল সিগন্যাল কোনো মোবাইল ডিভাইস দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয়। অবশ্যই কেবল কানেকশন দিয়ে সার্ভারের সাথে কানেক্ট আছে ভাঙা অ্যান্টেনাটি। ইনফ্রারেড ক্যামেরা দিয়ে এক্স-রে করলে মাটির নিচ দিয়ে কোনো কেবল নেওয়া হয়েছে কিনা তা দেখা যাবে। সুইচিং ইনফ্রারেড মোড স্ক্যানিং। রাফি মনিটরে দেখতে পায় মাটির নিচ দিয়ে খুব সন্তর্পণে কেবল কানেকশন টেনে নেওয়া হয়েছে। পিকাচু, কেবল লাইন ফলো করো। এই কেবলের শেষ প্রান্তে আছে কমিউনিকেশন সার্ভারটি। পিকা পিকা। পিকাচু স্যাটেলাইটের ক্যামেরা জুম আউট করে কেবলের অপর প্রান্ত খুঁজে পায়, একটা পুরো 5 তলা ভাঙা বাড়ির মুখে। কেবলের শেষ প্রান্তে চলে এসেছি।
পিকাচু স্যাটেলাইট দিয়ে পুরো বাড়িটার একটা 5G ইমেজ তৈরি করে রাফিকে দেখালো। রাফি ভালোভাবে দেখেই বুঝলো যে বাড়িটা কোনো এক সময় বোমার আঘাতে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রং জ্বলে গেছে আগুনে পুড়ে। বাড়ি তুষারপাতের কারণে বাড়িটির অধিকাংশ জায়গা বরফের তলায় ঢাকা পড়েছে। পিকাচু, স্যাটেলাইট দিয়ে থার্মাল ইমেজ শো করো বাড়িটার। বেশ বড়সড় সার্ভার দিয়ে কন্ট্রোল করতে হবে এই স্যাটেলাইট তিনটিকে। আর সার্ভার এবং মানবদেহ দুইটাই উত্তপ্ত, যা থার্মাল ইমেজে ধরা পড়বে। এই কনকনে ঠান্ডা এলাকায় কেউ একটা দেশলাই কাঠি জ্বালালেও তা থার্মাল মোডে ধরা পড়বে। সুইচিং টু থার্মাল স্ক্যানিং। রাফি দেখতে পায় বাইরের দ্বিতীয় তলায় থার্মাল মুভমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু সেটা খুব বড়সড় নয়। একজন মানুষ আর তার সামনে একটা পিসি অথবা ল্যাপটপ জাতীয় কিছু, আর একটা কানেক্টর হার্ব যা ল্যাপটপ থেকে সিগন্যাল ভাঙা অ্যান্টেনে পৌঁছে দিচ্ছে। তার মানে কেউ একজন একটা মাত্র ল্যাপটপ দিয়ে 3টা স্যাটেলাইট চেন নিয়ে খেলা করছে। পিকাচু, ওই ঘরের ভেতরে সামান্যতম মুভমেন্টের আপডেটও আমার চাই। কড়া নজরদারি চালাও ওই পোড়া বাড়ির উপর। রাফি চোখ সরাতে পারে না স্ক্রিন থেকে। থার্মাল ইমেজে শুধু তাপের উৎস হিসেবে 3টে বস্তুই শো করছে। অবয়ব দেখে মানুষ, ল্যাপটপে আর কানেকশন হার্ব বোঝা যাচ্ছে। এছাড়া তাদের চেহারা দেখার কোনো সিস্টেমই নেই। রাফি অপেক্ষা করতে থাকে কখন ঘরের ভিতরে থাকা মানুষের নড়াচড়া দেখতে পাবে, কিন্তু এভাবে বসে থাকলে কি আর অপরাধী কিছু করা যাবে? রাফি ভাবতে থাকে এখন রাশিয়ার ইন্টেলিজেন্সকে ইনফরমেশন দেওয়া উচিত হবে কিনা, আর রাশিয়ান ইন্টেলিজেন্সকে জানাবেই বা কি রাফি? এখন পর্যন্ত কোনো পাকাপোক্ত প্রমাণে জোগাড় করা সম্ভব হয়নি রাফির পক্ষে। আর এই ভাঙা অ্যান্টেনার ট্রান্সমিশনও যেভাবে ধরা হয়েছে সেটা বেআইনি তো বটেই, সাথে অবৈধ নজরদারি রাখার কারণে হিতের বিপরীতও হতে পারে। তারপরেও রাফি একটা চেষ্টা করতেই চায়। পিকাচু, থার্মাল ইমেজ আর ইনফ্রারেড ইমেজগুলো রাশিয়ান ইন্টেলিজেন্সের সার্ভারে টপ প্রায়োরিটি হিসেবে শো করো। যেহেতু কোনো পোক্ত প্রমাণ নেই, সেহেতু ঘরে বসে থাকা ওই ব্যক্তি ধরা পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাশিয়ান ইন্টেলিজেন্সের হাতে ওই ল্যাপটপ ধরা পড়লেই সব প্রমাণ পাওয়া যাবে। ট্রান্সমিটিং সিগন্যালস শোয়িং সিকিউরিটি প্রোটোকল। পিকাচু রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভারের একটা টপ লেভেল কেস হিসেবে এই থার্মাল ইমেজটা শো করতে, যাতে এজেন্সি কোনো ধরনের ইতস্তত বোধই না করে। কিন্তু এজেন্সি থেকে রেড জোন অ্যালার্ট রয়েছে ওই এলাকায়। প্রচুর পরিমাণে ল্যান্ডমাইন রয়েছে যেগুলো গৃহযুদ্ধের সময় স্থাপন করা হয়েছিল, আর ল্যান্ডমাইন বহু বছর ধরেই সক্রিয় থাকতে পারে। যেখানে রাশিয়ান ইন্টেলিজেন্স সক্রিয় ল্যান্ডমাইনের জন্য রেড জোন করে রাখছে, সেখানে একজন মানুষ কিভাবে এখানে ঢোকে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। রাশিয়ান ইন্টেলিজেন্স ড্রোন দিয়ে দেখার চেষ্টা করবে ওখানে কে আছে। ড্রোনকে ছাড়া হচ্ছে ইন্টেলিজেন্স বেস থেকে। রাফি মনে মনে ভাবে যে সে তো ড্রোনের কথা ভাবেইনি, আর ভেবেই বা কি করবে? নিজের ঘরের বেডরুমে বসে কি আর ফিল্ড এজেন্টের মতো কাজ করা যাবে? পিকাচু, ড্রোনের ট্রান্সমিশন থেকে লাইভ ফিড আমাকে শো করো। লাইভ ট্রান্সমিশন এখনো শুরু হয়নি, শুরু হলে পিকাচু ফিড শো করবে। রাফি অপেক্ষা করতে থাকে, কিন্তু স্যাটেলাইটের থার্মাল ক্যামেরায় পুরো বাড়িতে একটা মুভমেন্ট ধরা পড়েছে। কানেক্টর হার্ব এবং কম্পিউটারটির মার্কিংস থার্মাল ক্যামেরা থেকে উধাও হয়ে যেতে লাগলো, অর্থাৎ কম্পিউটারটি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ড্রোনটি পোড়া বাড়ি থেকে 10 মিটার দূরত্বে রয়েছে। থার্মাল ক্যামেরায় দেখা যাচ্ছে লোকটি বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে সরে যাচ্ছে। পিকাচু, ওই পোড়া বাড়ি থেকে যেই বের হোক না কেন তাকে ফলো করবে তুমি। একটা সমস্যা রয়েছে, যে স্যাটেলাইট দিয়ে বাড়িটার উপর নজরদারি রাখা হচ্ছিল সেই স্যাটেলাইটটি রাশিয়ান ইন্টেলিজেন্স এর এবং অ্যালার্ট পাওয়ার পর থেকে তারা এই স্যাটেলাইটের থার্মাল ইমেজিং ফলো করছে। এখন যদি পিকাচু স্যাটেলাইটটিতে নিজের মতো কন্ট্রোল করতে চায় তাহলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা 100%। যে স্যাটেলাইটটি অন্য কেউ নিয়ন্ত্রণ করেছে, সম্ভাবনা রয়েছে স্যাটেলাইট ব্লক আউট করে দেওয়ার, যাতে অন্য কেউ স্যাটেলাইটের অ্যাক্সেস নিয়ে থাকলেও তা বন্ধ হয়ে যাবে। তাহলে তাদের পর্যবেক্ষণই ফলো করতে থাকো পিকাচু। পিকা পিকা। বিল্ডিং থেকে বের হয়ে একে বেঁকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই ব্যক্তিটি, আর তার হাঁটার কোনো নির্দিষ্ট প্যাটার্নও নেই। রাফি ভাবতে থাকে হয়তো লোকটি জানে কোথায় কোথায় মাইনগুলো পোতা আছে, যার থেকে বাস্তে ছেড়ে একে বেঁকে পথ ধরে হাঁটছে।
হাঁটার ধরন অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে ব্যক্তিটি একজন নারী এবং বয়স 20 থেকে 30-এর ভেতর। রাফি গম্ভীর হয়ে যায়। 20 থেকে 30 বছরের একটি মেয়ে একটি মাত্র ল্যাপটপ আর ভাঙা একটি স্যাটেলাইট অ্যান্টেনা দিয়ে এই পুরো মিশন চালাচ্ছে। কে এই মেয়ে? ড্রোনটি প্রায় ঘটনাস্থলে পৌঁছে গেছে, কিন্তু হঠাৎ মেয়েটির হাঁটার গতি বেড়ে যায়। তুষার ঢাকা পথে হঠাৎ করে মেয়েটি উধাও হয়ে যায়। রাফি আর তাকে ল্যাপটপের স্ক্রিনে দেখতে পায় না। পিকাচু, কোথায় গেল মেয়েটি? সিগনেচার লস্ট। মেয়েটি দেখতে পাওয়া যাচ্ছে না আর। লাস্ট ফুটেজ শো করো, যেখানে মেয়েটিকে শেষবারের মতো দেখা গেছে। পিকা পিকা। পিকাচু রাফিকে দেখায় যে মেয়েটি পকেট থেকে কিছু একটা বের করে হাতে নিয়েছে, আর তার পরমুহূর্তে স্যাটেলাইট স্ক্যানারের বাইরে। কিভাবে সম্ভব? মেয়েটির ক্লোকিং ডিভাইস ব্যবহার করার সম্ভাবনা 87%। রাফি টেবিলে একটা কাপড় দিয়ে মাথায় হাত দেয়। মেয়েটির কাছে ক্লোকিং ডিভাইসও আছে, যা একটা ডিজিটাল সুরক্ষার চাদর তৈরি করে, যা স্যাটেলাইট এবং রাডারের নজর এড়াতে সক্ষম। অনেকটা তুষার রঙের চাদর গায়ে জড়িয়ে তুষারের উপর শুয়ে পড়ার মতো। চোখের সামনে থাকলেও দেখে বোঝার উপায় নেই। রোন ঘটনাস্থলে পৌঁছায়। পুরো জায়গাটি ঘুরে বেঘুরে খুঁজেও কিছু দেখতে পেল না। তুষারপাত হতে থাকার জন্য পায়ের নিশানাও মুছে গেছে। এ তো মহাবস্তিবোধ হলো। ক্লোকিং ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ শেষ না হওয়া পর্যন্ত ওই মেয়েকে আর খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু ততক্ষণে কি আর সে বসে থাকবে? ড্রোনের খোঁজাখুঁজি শেষ হতে হতে ওই মেয়ে বাতাসে মিশে যাবে। আর একবার যেহেতু এই ফ্যাসিলিটিটা কম্প্রোমাইজ হয়েই গেছে, ওই মেয়ে দ্বিতীয়বার এই ফ্যাসিলিটিতে ফেরত আসবে না। এই লিড নষ্ট হলে রাফির পক্ষে আবার নতুন করে খুঁজতে অনেক সময় নষ্ট হবে। নিউক্লিয়ার স্যাটেলাইটটি আবারও ডাটা রিসিভ করেছে, তবে এবার 3টি স্যাটেলাইটই নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করছে। তার মানে আরো ফ্যাসিলিটি আছে। পিকাচু, তুমি কি সিগন্যাল লোকেট করতে পেরেছো? সাবমেরিন থেকে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। তার মানে সাবমেরিনটি পানির উপরে ভেসে আছে। পিকাচু, তুমি কি খুঁজে পেয়েছো সাবমেরিনটিকে? লোকেট করা হয়ে গেছে। ডু ইউ ওয়ান্ট মি টু ট্যাগ ইট? ইয়েস প্লিজ। সার্ভেইলেন্স স্যাটেলাইটে লেজার ট্যাগিং সিস্টেম রয়েছে। ফায়ারিং লেজার বাম। রাফির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লেজার বিম টেকনোলজির সম্পর্কে ধারণা রয়েছে, তাই বুঝতে বাকি রইল না যে পিকাচু কি করতে চলেছে। এটা এমন এক ধরনের ট্র্যাকিং সিস্টেম যা লেজারের মাধ্যমে ছোড়া হয়। লেজারের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছোড়া হয় লক্ষ্যের উপর। এতে লক্ষ্যবস্তুর কোনো ক্ষতি হয় না, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লেগে যায় পাকাপোক্তভাবে, এবং এই রেডিয়েশনের ইউনিক কোড দিয়েই ট্র্যাক করা যাবে লক্ষ্যবস্তুকে। পিকাচু লেজার বিম দিয়ে লেজার রশ্মি ছুড়ে দেয় সাবমেরিনের গায়ে। বেশ কিছুক্ষণ পর পিকাচু স্যাটেলাইটের রেডিয়েশন স্ক্যানার দিয়ে সাবমেরিনের বর্তমান লোকেশনটা দেখাতে থাকে। লেজার ট্যাগিং কমপ্লিট। পিকাচু এখন সাবমেরিনটিকে ট্র্যাক করতে পারবে। দারুণ, কিন্তু এখন কি করব? রাশিয়ান ইন্টেলিজেন্সকে একবার জানিয়ে একটা পোটেনশিয়াল লিড হাতছাড়া হয়ে গেল। এখন যদি সাবমেরিনও হাতছাড়া হয়ে যায় তো সব ভেস্তে যাবে। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস এখন পর্যন্ত স্যাটেলাইটে কানেক্ট করা হয়নি। একবার যদি কানেক্ট হয়ে যায় তাহলে নিউক্লিয়ার হামলা আটকানো আর সম্ভব হবে না। রাফি একটা ছোট হিসাব কষতে চাইল। পিকাচু, নিউক্লিয়ার সাবমেরিন কোথায় লোকেট করা গেছে? পিকাচু ল্যাপটপ স্ক্রিনে শো করে সাবমেরিনের বর্তমান লোকেশন প্রশান্ত মহাসাগরের কোন একটা পয়েন্টে। পিকাচু, সাবমেরিনের গতি আর ডিরেকশন অ্যানালাইসিস করে পসিবল ডেস্টিনেশনগুলো আইডেন্টিফাই করো। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসটি এখন একমাত্র নিরাপদ গন্তব্য হবে ওই সাবমেরিনটি। পিকা পিকা স্ক্যানিং। সন্ত্রাসীরা চাইবে যে কোনো মূল্যে ডিভাইসটিকে নিরাপদ রাখতে, আর সাবমেরিনের ভিতর ছাড়া অন্য কোথাও ডিভাইসটি নিরাপদ নয়। সাবমেরিনটিকে আর লুকানো দেওয়া যাবে না। রাশিয়ান নেভির হাতে সাবমেরিন কারেন্ট লোকেশন তুলে দেব। রাফি ভাবতে থাকে, সাবমেরিন লক করা লেজার ট্র্যাকিং কোড যদি রাশিয়ান নেভাল কমান্ডে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তারা এটাকে গুরুত্ব দেওয়া নাও দিতে পারে, কারণ স্যাটেলাইট বেসড লেজার ট্র্যাকিং সিস্টেম কোনো মামুলি ট্র্যাকিং সিস্টেম নয় যে যার তার হাতে অ্যাক্সেস থাকবে, আর যে কোনো অবজেক্টই টার্গেট করে যায় বিধায় ফ্রুডও ধরে নিতে পারে। তাছাড়া লেজার ট্র্যাকিং স্যাটেলাইটটি আমেরিকান,
রাশিয়া যদি বুঝতে পারে আমেরিকান তাদের হারিয়ে যাওয়া সাবমেরিনের গায়ে লেজার ট্যাগ বসিয়েছে, তাহলে বিশাল ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই মিশনটা কারো ভরসায় ছাড়তেই পারছে না রাফি। এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে, কেসটা যে চোখের সামনে সবকিছু হলেও রাফি তা প্রমাণ করতে পারবে না। স্যাটেলাইট দিয়ে তোলা সাবমেরিনটির ছবিতে এমন কোনো বিশেষ মার্ক নেই যার দ্বারা প্রমাণ করা যাবে সোভিয়েত সাবমেরিনটি হারিয়ে যাওয়া নিউক্লিয়ার সাবমেরিন। শুধুমাত্র স্যাটেলাইট কানেক্টিভিটির জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই ভেসে উঠেছিল সাবমেরিনটি। আর সেই ভেসে ওঠার পর তোলা ছবিতে না কোনো মার্কিং দেখা যাচ্ছে আর না কোনো নাম্বার ট্যাগ, যার দ্বারা কিছু প্রমাণ করা সম্ভব। প্রমাণ না থাকলে যে কেউ এটাতে প্র্যাঙ্ক করে উড়িয়ে দেবে। আর এত উচ্চমানের প্রযুক্তি যার তার হাতে থাকবে না, সেটা সবাই বুঝেবে। রাফি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। পিকাচু, এই মিশন আমি নিজে করতে চাই। একটা পোটেনশিয়াল সোর্স খুঁজে দেওয়ার পরও যখন রাশিয়ান ইন্টেলিজেন্স কিছু বের করতে পারলো না, তখন আমাকেই আমার লিড নিয়ে সামনে এগোতে হবে। তো মিশনটা কি? নিউক্লিয়ার সাবমেরিন আর অ্যাক্টিভেশন ডিভাইস উদ্ধার করা। Is that so? Then you can't do this alone. Remember, they hijack a nuclear submarine from the naval base. সুসংঘবদ্ধ চক্র না হলে কখনো এত বড় কাজ সফল করা সম্ভব নয়। পিকাচুর কথা শুনে চমকালো না রাফি। সাবমেরিন পরিচালনা করতে হলে চোরদেরও অনেক প্রশিক্ষণের দরকার পড়েছে। তাছাড়া যেসব ক্রুদেরকে নিয়ে সাবমেরিনটি যাত্রা শুরু করেছিল তারাই বা কোথায় গেল? হয়তোবা ভেতর থেকে কেউ জড়িত ছিল সাবমেরিন ছিনতাই করার সাথে। ইফ ইউ ওয়ান্ট গো ফর দিস মিশন, দেন ইউ উইল নিড দেম। টিম কোথায় পাবো? আর এমন মিশনে যাবার জন্য কেউ কেন রাজি হবে? I have a collection of soldiers, aka mercenary. আবার মার্সেনারি? হ্যাঁ, তবে তারা তোমার হয়ে কাজ করবে। এটা যুদ্ধ থেকে কম কিছু হবে না। রাভি শুধুমাত্র নিজ দায়িত্বে নিয়ে কাজটি করতে চেয়েছিল, কিন্তু পিকাচু পুরো সিচুয়েশন অ্যানালাইসিস করে রাভির সামনে একটা গেম প্ল্যান দাঁড় করিয়ে দিয়েছে। রাভি যতটা না কনফিউজড ছিল, এখন তার থেকে অনেক বেশি কনফিউজড পেল। সাবমেরিনের স্পিড আর মুভমেন্ট অ্যানালাইসিস করে কোনো স্পেসিফিক ডেস্টিনেশন পাওয়া যাচ্ছে না। ইন্টারন্যাশনাল সি বর্ডারে ঘোরাঘুরি করছে রাশিয়ান নেভিকে এড়ানো। তাহলে অ্যাক্টিভেশন ডিভাইস নিতে সাবমেরিন পারে ভিড়ছে না? তাহলে কি সন্ত্রাসদের অন্য কোনো প্ল্যান আছে? রাশিয়া সহ আশেপাশের সকল সামরিক এবং বেসামরিক পোর্টে সোনার বর্ডার রয়েছে। পিকাচু মনিটরে শো করে রাশিয়ান সি বর্ডার জুড়ে পানির নিচে থাকা সোনার রাডার এবং তার অ্যাক্টিভিটিস। রাফি সোনার সিস্টেমের সাথে পরিচিত, তবে শুধুমাত্র কাগজে কলমেই। সোনার রাডার সিস্টেম এমন এক ধরনের রাডার যা শব্দ তরঙ্গ ব্যবহার করে পানির নিচে যে কোনো সলিড বস্তু, যেমন সাবমেরিন, ডুবে যাওয়া জাহাজ, ভূমিকম্পের ফলে সমুদ্রের তলদেশে কোনো বড় পরিবর্তন যার ফলে সুনামি সৃষ্টি হতে পারে, এমন অনেক কিছুই ধরতে সক্ষম। অনবরত সৃষ্টি করা এই শব্দ তরঙ্গ সমূহ একত্রে সোনার ওয়েভ নামেই পরিচিত। রাডারগুলোর জন্য যেহেতু সাবমেরিনটি সমুদ্র সীমা পার করে ভেতরে আসতে পারছে না, সেহেতু সন্ত্রাসীরা কোনো না কোনোভাবে ডিভাইসটি সাবমেরিন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। পিকাচু, সাবমেরিনের আশেপাশে 4 কিলোমিটার রেডিয়াসের ভেতর যদি কোনো জলযান ঢোকে তাহলে ইনফর্ম করবে। আর হ্যাঁ, মার্সেনারিদের একখানে করার ব্যবস্থা করো। ইউ আর গোয়িং টু গেট দ্য সাবমেরিন। গেটারিং ইনফো, কানেক্টিং শোল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস কালেকশন, যার মিশন ইজ আ গো। রাফি ল্যাপটপ ছেড়ে উঠে অনেকক্ষণ ধরে তুহার কানে সারা শব্দ পেয়ে কিছু একটা কৌতূহল দিয়ে ঘরের ভিতর এখানে সেখানে খুঁজতে থাকে। সদর দরজার কাছে এসে দেখে দরজা চাপিয়ে দেওয়া, কোনো লক নেই। রাফির চিন্তা বাড়ে, তুহা তো কিছু না বলে কোথাও যাওয়ার মতো মেয়েই না, তাহলে কোথায় গেল মেয়েটা? মাফিয়া গার্ডের সাঙ্গপাঙ্গবার এই বাসা পর্যন্ত চলে আসলো না তো? রাফি ঘরের ভিতর ফিরে এসে আরেকবার খুঁজতে খুঁজতে তোহা তোহা বেশ কয়েকবার ডাকার পরেও তোহার কোনো সারাশব্দ পায় না রাফি। এত কষ্ট করে এতদিন ধরে লুকিয়ে রেখে এখন যদি তোহাকে অঘরে হারাতে হয় তাহলে? তোহা তোহা এই তো নিচে আমি।
খুবই ক্ষীণ আওয়াজে রাফি তোহার জবাব শুনতে পায়। আওয়াজটা সদর দরজার বাইরে থেকে আসছে। রাফি এক ঝটকায় দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। 4 তলা এবং 3 তলার মাঝামাঝি নামতেই দেখতে পায় তোহাকে। 3 তলার রাকিবের মা বাবা থাকেন। তোহা রাকিবদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আন্টির সাথে কথা বলছিল। ডাকাডাকি শুনে তোহা তড়িঘড়ি করে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে উপরে চলে আসতে থাকে। উপরে ওঠার সময় তোহা নিচের দিকে তাকিয়ে থাকায় রাফিকে দেখতে পায় না। রাফি সেটা বুঝতে পেরে হালকা কাশি দিয়ে তোহার দৃষ্টি আকর্ষণ করে। তোহা চোখ তুলে হয়তো রাফিকে প্রত্যাশা করেনি, তাই এক পলক উপরে তাকিয়ে আবারও চোখ ঘুরিয়ে নিয়ে থমকে যায়। আবারও মুচকি হেসে আর চোখে রাফির আপাত মস্তক দেখতে থাকে তোহা। রাফির খেয়াল হলো তার পোশাকের দিকে। তাড়াহুড়োতে ট্রাউজার্স আর ট্যাঙ্ক টপস স্যান্ডু গেঞ্জি পরেই নিচে নেমে এসেছিল সে। তোহার চাহনি আর মুচকি হাসিতে যথেষ্ট বিব্রত বোধ করে রাফি। তোহা নজর না সরিয়ে রাফির সামনে এসে দাঁড়ায়। এত তাড়া? বউ ঘরে নেই বলে ভেবেছ পালিয়ে গেল কিনা? রাফির দিকে এক ধাপ এগিয়ে গেল তোহা। রাফি পিছিয়ে গেলে দেয়ালে পিঠ ঠেকে যায়। পালাইনি এখনো, কিন্তু আমার থেকে যদি ওই ল্যাপটপকে বেশি ভালোবেসে থাকো তাহলে সত্যি একদিন পালিয়ে যাব। রাফি সিঁড়ি ঘরে নিজেকে কোণঠাসা আবিষ্কার করলো। তোহা যে হঠাৎ করে এভাবে আটকে দেবে এটা ধারণার বাইরে ছিল রাফির। তোহার দুষ্টুমি বাড়বে এমন সময় কারো পায়ের শব্দ পেয়ে তোহা রাফিকে ছেড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। রাফিও সম্মোহন ফিরে পেয়ে তোহার চলে যাওয়া দেখতে থাকে। রাতে খাবার টেবিলে, কাল আমাকে জরুরি কাজে বাইরে যেতে হবে, সপ্তাহখানেকের ভেতর ফিরে আসবো। হঠাৎ কোথায় যাচ্ছ? বড় একটা প্রজেক্টের কাজে হাত দিয়েছি, সেই কাজের জন্যই বের হতে হবে। কিন্তু যাবে কোথায়? সেটা তো বলতে পারছি না এখনই, তবে কাল গেলে জানতে পারবো। তোহা কপাল কুঁচকে রাফির দিকে তাকায়। রাফি তোহার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তোহা সন্দেহ করছে রাফিকে। রাফি জানে যে সে জীবন মৃত্যুর মাঝখানে বসে এই মিশনের জন্য নিজেকে রাজি করিয়েছে, কিন্তু তোহাকে সবকিছু বললে তোহা কিছুতেই রাফিকে যেতে দেবে না। তাই তোহা যতই সন্দেহ করুক রাফিকে, যেভাবেই হোক তোহার প্রশ্ন বান এড়িয়ে কাল বের হতে হবে। তোহা খাবার খেতে খেতে বলল, অফিসিয়াল মিশন নাকি আনঅফিসিয়াল? রাফি জানে যে তোহা বুদ্ধিমতী মেয়ে। অফিসিয়াল ট্যুরের কথা বললে তোহা অবশ্যই কাগজপত্র দেখতে চাইবে। পূর্বের অভিজ্ঞতা চরম শিক্ষা দিয়েছে রাফি এবং তার পরিবারকে। আনঅফিসিয়াল, সিক্রেট প্রজেক্ট বলতে পারো। বলতে চাইছো না যখন, তখন জানতে চাইবো না। তবে একটু সাবধানে কাজ করো। এই অল্প কিছুদিনের ভেতর অনেক ঝড় গিয়েছে আমাদের পরিবারের উপর দিয়ে, আশা করি বুঝতে পেরেছো। বলেই তোহা টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল। খাওয়া শেষ করলে না? হয়ে গেছে। এতটুকু বলে কিচেনের দিকে চলে গেল তোহা। রান্নাঘরের কাজ সেরে আবার ডাইনিং এ এসে বসলো তোহা। রাফি শেষ মুহূর্তে এসেও থমকে যায়। তোহার কাছে সবকিছু গোপন করাটা কি ঠিক হবে কিনা সেটা বুঝতে পারছে না রাফি। খাওয়া শেষ করতে করতে সব খুলে বলতে থাকে রাফি, সাবমেরিন থেকে শুরু করে ভাঙ্গা এন্টেনা পর্যন্ত, কিন্তু এই পুরো বিষয় থেকে পিকাচুকে আড়াল করে রাখলো। তোহা কিছুটা কৌতূহলী হয়ে উঠল। ইংরেজি মুভির হিরো জেমস বন্ডের ফ্যান বলে কথা। এত বড় মিশন পরিকল্পনা করছে কে? কোনো শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত এটা আমার মিশন, আর প্রমাণ জোগাড় করতে পারলেই সব ডিটেলস রাশিয়ান ইন্টেলিজেন্সের হাতে তুলে দিতে পারবো। তাহলে তুমি সুইসাইড মিশনে যাচ্ছ? মানে প্রমাণ সংগ্রহ করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যাও তাহলে তোমাকে সাহায্য করার মতো কেউ নেই। রাফি চুপ করে থাকে। পিকাচুর কথা এখনই জানতে চায় না তোহাকে। একজন ব্যাকআপ তো থাকেই সব সময়, প্রয়োজন হলে তাকে ডাকা যাবে। তোহা আরো প্রশ্ন করতে চাইলেও রাফি ইন্টারেস্ট দেখাতে চাইল না। তোহার ভেতর বাচ্চামি আছে ঠিকই, তবে সে তুখোর ইন্টেলিজেন্টও বটে। বাচ্চামি করতে করতে সব কথা বের করে নিয়ে আসার দারুণ ক্ষমতা আছে মেয়েটার। তাই প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যাওয়াটাই সমীচীন মনে করলো রাফি। তোহাও তাই মিশন নিয়ে প্রশ্ন করা বাদ দিল।
কাল সকালেই চলে যাবে, আবারও একা ফেলে চলে যাবে। রাফি তোহার দিকে তাকিয়ে দেখে মেয়েটা গাল ফুলিয়ে আছে। দেখেই গালটা টানতে ইচ্ছে করলেও এখন শক্ত থাকতে হবে রাফিকে। মায়ায় পড়ে গেলে মিশন তো দূর, ঘরের বাইরে যেতেও মন চাইবে না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে স্টাডি রুমে চলে আসে রাফি। পিকাচু তার কাজ করেই চলেছে। রাফিউল ইসলাম, সোলজার, গিয়ার, ওয়েপন এবং ট্রান্সপোর্টেশন তৈরি, আপনার পারমিশনের অপেক্ষায়। Mission is a go. Find a safe house in Russia. Gather everything there and arrange my transport tomorrow. Let's find this submarine. রাডারগুলোর জন্য যেহেতু সাবমেরিনটি সমুদ্র সীমা পার করে ভেতরে আসতে পারছে না, সেহেতু সন্ত্রাসীরা কোনো না কোনোভাবে ডিভাইসটি সাবমেরিন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। পিকাচু সাবমেরিনের আশেপাশে 4 কিলোমিটার রেডিয়াসের ভেতর যদি কোনো জলযান ঢোকে তাহলে ইনফর্ম করবে। আর হ্যাঁ, মার্সেনারিদের একখানে করার ব্যবস্থা করো। উই আর গোয়িং টু গেট দ্য সাবমেরিন। Gathering info, connecting soldiers and associate, collection gear, mission is go. পিকা পিকা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রাফি। বিছানার পাশে মাথা ঘোরায় রাফি। তোহা তখনও ঘুমে টুইং হয়ে আছে। মোবাইলটা খুঁজে বের করে সময় দেখতে চাইলো রাফি। ঘড়িতে তখন রাত 3:50 বাজে। কোনো রকম শব্দ না করে ঘর থেকে বের হয়ে স্টাডি রুমে চলে যায় রাফি। পিকাচু, আপডেট দাও। সবকিছু প্ল্যান মাফিক চলছে, আর 20 মিনিটের ভেতর ট্রান্সপোর্ট বাসার সামনে চলে আসবে। ঝটপট তৈরি হতে হবে। রাফি রাতের বেলাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিল। গেস্ট রুমের ওয়াশরুম ব্যবহার করলো রাফি, যেন তোহার ঘুম না ভাঙে। তৈরি হয়ে বেডরুমে যায় রাফি, কিন্তু তোহা বিছানায় নেই। রাফি চোখ ঘুরিয়ে তোহাকে খুঁজতে থাকলো। আমাকে বিদায় না জানিয়ে চলে যেতে চাচ্ছ? আওয়াজটা বেডরুমের বাইরে থেকে আসছিল, তাই রাফি মাথাটা ঘুরিয়ে বেডরুমের বাইরে তাকালো। তোহা চোখ ডলতে ডলতে হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি থাকতে ব্রেকফাস্ট না করে ঘর থেকে বের হওয়া যাবে না। এত সকালে তুমি উঠতে গেলে কেন? আমি খেয়ে নিতাম কিছু একটা কোথাও থেকে। ঘরে একটা জলজ্যান্ত বউ থাকতে যদি বাইরে গিয়ে নাস্তা করতে হয়, তো বউ হয়ে কি লাভ? চোখ মুছতে মুছতে রান্নাঘরে যেতে যেতে বলল, সব রেডি করাই আছে, জাস্ট 2 মিনিট। তোহা ঝটপট কিছু নাস্তা বানিয়ে দিল রাফির সামনে। মেয়েটার হাতে জাদু আছে বলা যায়। ঘুম থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, অথচ নাস্তা তৈরি করে ফেললো এত দ্রুত। রাফি খাবার টেবিলে বসে পড়ে। তোহা সব সাজিয়ে দেয় রাফির সামনে, আর পাশের চেয়ারে বসে পড়ে। রাফি খাবার গালে তুলতে যাবে, এমন সময় চোখ যায় তোহার দিকে। মেয়েটা টেবিলের উপর কনুই দিয়ে হাতের উপর মাথা ভর দিয়ে ঘুমে ঢলে পড়ছে। হাতের উপর ভর দেয় তোহার গালটা নিজে থেকেই খুলে যায়। এত বড় মেয়ে, তারপরও দেখতে এখনো বাচ্চা। রাফি আলতো করে তোহার কাঁধে হাত রাখে। রাফির স্পর্শে তোহার ঘুম ভেঙে যায়। তোহা আড়মোড়া দিতে দিতে বলল, কি লাগবে তোমার? তোমার ঘুম এলে তুমি শুয়ে পড়ো, এভাবে ঝিমোতে হবে না। ওই ঝিমাচ্ছি, আমি তো ঘুমোচ্ছিলাম। রাফি মুচকি একটা হাসি দিয়ে যেতে শুরু করে, আর তোহা পাশে বসে ঝিমোতে থাকে। খাওয়া শেষ হলে রাফি উঠে দাঁড়ায় আর হাত মুখ ধুয়ে আসে। হয়তো পানির আওয়াজে তোহার ঝিমুনি কেটে যায়। টেবিল থেকে উঠে চলে যায় তোয়ালে আনতে। রাফির হাত মুখ ধোয়া শেষে রাফির দিকে তোয়ালে বাড়িয়ে দেয় তোহা। রাফি হাত মুখ মুছতে থাকে। কবে ফিরবে? বলতে পারছি না, তবে যত দ্রুত সম্ভব হয় ফিরবো। তোমার এমন হুটহাট উধাও হয়, মা বাবা অনেক বেশি টেনশন করে। তাদেরকে এত চিন্তায় না রাখলেও তো পারো। এই শেষ, আর হবে না। প্রমিস? প্রমিস। রাফি কিছুক্ষণ রেস্ট নিতে চাইল, কিন্তু ওইদিকে পিকাচু নোটিফিকেশন দিল রাফির ট্রান্সপোর্ট বাসার নিচে অপেক্ষা করছে। রাফি তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। বাসার নিচে একটা উবার কার অপেক্ষা করছিল। তোহা বাসার বারান্দা দিয়ে উকি দিয়ে রাফির চলে যাওয়া দেখতে থাকে। রাফি গাড়ির দরজায় হাত দিয়ে থমকে যায়, উপরের বারান্দার দিকে তাকায়। তোহার দিকে কিছুক্ষণ তাকিয়ে স্থির হয়ে যায়। নিজের কর্মকাণ্ডের উপর নিজেই কিছুটা বিরক্ত হয়ে যায় রাফি। রাফি কোনো বিনিময় ছাড়াই
একের পর এক বিপদ নিজের কাঁধে তুলে নিচ্ছে। দেশের কথা ভেবে, দেশের সুরক্ষার কথা ভেবে রাফি বিনা স্বার্থে নিজের জীবন বাজি রেখেই চলেছে। কিন্তু আর কত? বারান্দায় দাঁড়িয়ে থাকা তোহার মুখের দিকে তাকিয়ে আজ হঠাৎ করে যে উপলব্ধিগুলো মাথা চাড়া দিয়ে উঠল, মনে মনে প্রতিজ্ঞাও করে বসলো যে এবারই শেষ। পরিবারকে বিপদের মুখে ফেলে আর কোথাও কোনো কাজ করতে যাবে না রাফি। ডান হাতটা ঠোঁটে ছুঁয়ে তোহার দিকে নাড়ায় রাফি। তোহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাফির দিকে। রাফির চোখটা ঘোলাটে হয়ে আসলো। রাফি বুঝতে পেরে দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গেল। চোখ মুছতে মুছতে ড্রাইভারকে রওনা দেওয়ার নির্দেশ দিল রাফি। পিকাচু ডেস্টিনেশন সেট করে দেয়, ড্রাইভার গন্তব্যের দিকে রওনা দিল। রাফি গাড়ির ভেতর থেকে ঘাটটা ঘুরিয়ে আর একবার দেখতে চাইল তোহার মুখটা, কিন্তু মায়ায় জড়িয়ে যাওয়ার ভয়ে আর তাকানোর সাহস করল না রাফি। তোহা যে বড্ড মায়াবী। গাড়ি দ্রুত গতিতে ছুটে চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু গন্তব্য এখনো রাফির অজানা। পিকাচু, কোথায় যাচ্ছি আমরা? আমাদের আসল গন্তব্যে লিগ্যাল ভাবে পৌঁছানো সম্ভব নয়, তাই আমাদেরকে ভেঙে ভেঙে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন সি পোর্ট। সেখান থেকে কার্গো শিপে করে ইন্টারন্যাশনাল সি বর্ডারে গিয়ে পৌঁছালে সেখান থেকে দ্বিতীয় লক্ষ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। রাফির কিছুটা ইতস্তত বোধ শুরু করলো। এর আগেও রাশিয়া থেকে পিকাচুর মাধ্যমে রাফি দেশে এসেছিল। কোনো সমস্যা না থাকলে পিকাচু অন্য পথ বেছে নিত না। অবশেষে সি পোর্টে এসে পৌঁছালো রাফি। পিকাচু একটা কন্টেইনার ঠিক করে রেখেছিল। কাস্টমস হাউসের ঘুষখোর অফিসার এবং পিকাচুর ডিজিটাল অ্যাক্সেস পাওয়ার দিয়ে রাফি এক প্রকার অদৃশ্যভাবে একটা সিঙ্গাপুরের কন্টেনারবাহী জাহাজ এমভি রোদানে চড়ে বসল। জাহাজে থাকা একজন রাফিকে তার কন্টেইনারে পৌঁছে দিল। কন্টেইনার খোলার সাথে সাথে চোখ কপালে উঠে যায় রাফির। এটা কোনো কন্টেইনারের দরজা নয়, এটা বিলাসবহুল একটা স্টিল রুমের প্রবেশদ্বার। রাফি ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। একটা বড়সড় এবং বিলাসবহুল রিক্রিয়েশনাল ভেহিকেল এর কন্টেইনার ভার্সন। রাফি পৌঁছানোর আগেই ভাড়াটে গুন্ডারা যারা মিশনে রাফিকে সাহায্য করবে তারা আগেই এসে বসে আছে। কন্টেইনারের ভেতর ইন্টারকমে পিকাচু সবার সাথে রাফিকে পরিচয় করিয়ে দিল। অ্যাটেনশন, এই হলো আলফা লিডার রাফি, এবং রাফি এই হলো তোমার টিম। ভেতর থেকে একজোড়া এয়ারবোর্ড স্যাটেলাইট কানেক্টেড ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এলো রাফির জন্য, যেটা সরাসরি পিকাচুর সাথে সংযুক্ত থাকবে। টিমের এক একজন এক এক ভাষাভাষী হয়, পিকাচু নিজেই বহু ভাষাবিদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। টিমের প্রত্যেকে যে যে ভাষাতেই কথা বলুক না কেন, পিকাচু এই ইয়ারবটের মাধ্যমে প্রত্যেককে যার যার ভাষাতে নিজের মাঝে হওয়া সকল কনভারসেশন প্রচার করবে, তাও 1 ন্যানো সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগ সময়ের ভেতর। রাফি এয়ারবট কানে পড়ে নেওয়ার পর যে যার মতো পরিচয় দিতে শুরু করলো, আর রাফিকে পিকাচু বাংলা ভাষায় সব কনভারসেশন কনভার্ট করে দিল। সবার সাথে পরিচিত হলো রাফির পক্ষে এক মুহূর্তে তাদের নাম মনে রাখা সম্ভব হলো না। তাই কনভারসেশনের সময় কেউ নাম না বললেও পিকাচু প্রতিবার রাফিকে নাম জানিয়ে দেয়, যেন রাফি কমান্ড দিতে পারে। এর মধ্যে একজন এসে রাফির সাথে কথা বলতে শুরু করে। পিকাচু জানালো সোলজারের নাম রিদওয়ানস্কি, সংক্ষেপে RQ। তাহলে তুমি হচ্ছে আমাদের আলফা লিডার? তেমনটাই মনে হচ্ছে। টিম লিডার সিঙ্গাপুর থেকে আমাদের সাথে জয়েন করবে। টিম লিডার? আমার দেখা অন্যতম সাহসী মেয়ে, যে তার বুদ্ধিমত্তা দিয়ে এত দূর এসেছে। মেয়ে? হ্যাঁ মেয়ে। ও, সে তোমার দেশীয়। রাফি অবাক হয়ে যায়। বাংলাদেশি একটা মেয়ে এই পুরো টিমকে কমান্ড করবে ভেবেই গর্ববোধ করে রাফি। যাক, এই যাত্রায় নিজ ভাষায় কথা বলার জন্য কাউকে পেলাম। রাফি ভিতরে গিয়ে শুয়ে পড়ে। জাহাজটি রওনা দেয় সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এদিকে সিঙ্গাপুরের মোবাইল কথোপকথন। Team leader, your one and only mission is to serve Alpha Leader at any cost till the order. You know what you have to do next. একটা মেয়েলি ভয়ঙ্কর হাসি। পরদিন পরন্ত বিকেল।
কন্টেনারে বসে রাফি এবং পিকাচু পরবর্তী কার্যক্রমের ছক আঁকতে থাকে। টিমের অন্য সবাই মদ আর গান বাজনা নিয়ে মেতেছিল। তাদের আর কাজ কি, গ্রুপ লিডারের কাছ থেকে ফাইনাল প্ল্যান গিলে নিলেই হয়ে গেল। রাফি তাই আপাত দৃষ্টিতে টিমের কারো কর্মকাণ্ডে নাক গলাতে চাইল না। জাহাজ সিঙ্গাপুরের সমুদ্র সীমানায় প্রবেশ করার আগে তোমাদের জাহাজ থেকে নেমে পড়তে হবে। ইন্টারন্যাশনাল ওয়াটারে যতক্ষণ থাকা যাবে ততক্ষণ কোনো দেশের আইন তোমাদের ওপর প্রযোজ্য নয়। টিম লিডার একটা সি প্লেন নিয়ে এখানে অপেক্ষা করবে। পিকাচু মনিটরে একটা জিপিএস লোকেশন পিন পয়েন্ট করলো, যেটা আন্তর্জাতিক সমুদ্র সীমায়। রাফি ততটা ইতস্তত হলো না, তবে পিকাচুর এই ভেঙে চুরে রাশিয়া যাওয়ার পথ বাছার কারণটা জানার জন্য ব্যাকুল হয়ে গেল। পিকাচু, এমন দুর্গম এবং বিপজ্জনক পথে না গিয়ে আমরা অন্য পথেও তো রাশিয়া যেতে পারতাম, এই পথটাই কেন? জাহাজে তোমার সফর সঙ্গী যারাই আছে তারা সবাই দুনিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল কোর্টে এদের কেসের ট্রায়াল এখনো চলছে। বলতে পারো এরা সবাই ফেরারি আসামি। এয়ারপোর্ট দিয়ে যাওয়াটা যথেষ্ট রিস্ক। পিকাচু ডিজিটাল সার্ভার থেকে হয়তো তাদের ট্রেস মুছে ফেলতে পারবে, কিন্তু দুর্ঘটনাবশত যদি কোনো অফিসার বা এয়ারপোর্ট পুলিশ তাদের একজনকে চিনে ফেলে এবং অ্যারেস্ট করে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সমুদ্র পথ সেই দিক থেকে নিরাপদ, খুবই কম নজরদারিতে পার হয়ে যাওয়া সম্ভব। রাফি পিকাচুর যুক্তি আগ্রাহ্য করতে পারে না, তবে বেছে বেছে এমন আন্তর্জাতিক ক্রিমিনালদের কেন প্রয়োজন ছিল মিশনে নেয়ার? আরো লো প্রোফাইলের মার্সেনারি কি ছিল না? পিকাচু যে কোনো মিশনের জন্য হাই প্রোফাইল কোনো কিছুই চুজ করে না অতিরিক্ত এক্সপোজারের জন্য। সেখানে পুরো একটা টিম। রাফির মাথা ঝিম খেয়ে এলো। একটু মুক্ত হাওয়ায় দম নেয়ার আশায় কন্টেনার থেকে বাইরে বের হয়ে এলো রাফি। বিশাল কন্টেনারবাহী কার্গো শিপের একদম সামনে রেলিং ধরে দাঁড়ালো রাফি। সূর্যটা দিগন্তে অস্ত যেতে লাগলো। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না সমুদ্র পার থেকে। বিমুগ্ধ রাফি যেন কিছুক্ষণের জন্য কল্পনায় ডুবে গেল। এমন স্নিগ্ধ সন্ধ্যায় তোহাকে বাম্বুকে আলতোভাবে আগলে ধরে সূর্যোদয়ের দেখাটা এক স্বর্গীয় অনুভূতি তৈরি করত রাফির হৃৎপিণ্ডে। সেই সাথে তোহার দুরন্ত চুলগুলোর এলোমেলো উড়াউড়ি, বুকে কান পেতে হৃৎপিণ্ডের গল্প শোনা, ঠোঁটের কোনায় আনমনে লেগে থাকা এক ফোঁটা কফিকে নিজের ঠোঁটে তুলে নেয়া, কানের কাছে ভালোবাসি বলে গালে ছোট্ট চুমু ছুঁয়ে পালিয়ে যাওয়ার মতো ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জড়িয়ে আছে এমন সন্ধ্যায়। মাঝ সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো অনুভূতিগুলো আছড়ে পড়ে রাফির মনের কোঠরে। হঠাৎ বুকের বাঁ পাশে হাত দিল রাফি, বিড়বিড় করে বলল, আসছি আমি, আর তো মাত্র কটা দিন। যেন কথাগুলো তোহাকেই জানালো রাফি। কিছুটা ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি ভাষাই বলেছিল। এমন সময় উদাস মনে সূর্যাস্ত দেখা প্রেমিক পুরুষের লক্ষণ। হঠাৎ উদাসী মন থেকে বাস্তবতায় ফিরে আসে রাফি। পাশে তাকিয়ে দেখে কখন যেন রিদওয়ানস্কি এসে খানিকটা দূরে দাঁড়িয়ে আনমনা রাফিকে পর্যবেক্ষণ করছে। কিছুটা এগিয়ে এসে রাফির পাশে দাঁড়িয়ে পকেট থেকে একটা চুরুট বের করলো আর কিউ। চুরুটে আগুন লাগিয়ে লম্বা টান দিয়ে আবারও বলতে শুরু করে আর কিউ। কি করতে এসেছো এখানে? কোথায় যাচ্ছ? কেনই বা যাচ্ছ? রাফি কানে হাত দিল। বাইরে আসার সময় পিকাচুর সাথে কানেক্ট থাকার ইয়ারবোর্ডটা খুলে রেখে এসেছে সে। চূড়ান্ত মিটিং পর্যন্ত অপেক্ষা করুন, সব জানতে পারবেন। আমি মিশনের কথা বলছি না, আমি আপনার কথা বলছি। আয়েশি ধূমপাইয়ের মতো ধোয়া ছাড়তে ছাড়তে বলল, আপনার বাছাই করা টিমে একমাত্র আপনি ব্যতিক্রম। আপনাকে দেখলে খুনি বলে তো মনে হয় না। এমন প্রফেশনাল খুনিদের সাথে আপনার যাত্রার কারণ কি? রাফি এমনিতেই শ্বাস নেবার উদ্দেশ্যে কন্টেনার থেকে বাইরে এসেছিল, কিন্তু রিদওয়ানস্কির একের পর এক প্রশ্ন করার উৎসাহ দেখে আর কথা বাড়াতে চায়নি রাফি। চূড়ান্ত মিটিংয়ে সব বিস্তারিত জানানো হবে বলে জবাব মিটিয়ে সেখান থেকে আবার কন্টেনারের দিকে পা বাড়ায় রাফি। কন্টেনারে এসে রাফি পিকাচুর সাথে কানেক্ট হয়। বর্তমান গতিবেগ হিসেবে 4 ঘন্টার ভেতর জাহাজ ড্রপ জোনে পৌঁছাবে। সবাইকে তৈরি হবার অ্যালার্ট দেওয়া হয়েছে। টিম লিডার ড্রপ জোনে অপেক্ষা করবে। আমি তো তৈরি। গুড লাক। টিমের সবাই জাহাজের লোয়ার ডেকের ইমার্জেন্সি এক্সিটের সামনে দাঁড়িয়ে আছে। পিকাচু দরজা খোলার সময় কাউন্টডাউন শুরু করলে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, আর রাফি অনভিজ্ঞ হয় একজন রাফিকে বুঝিয়ে দিল কিভাবে নামতে হবে।
নামার পদ্ধতি শুনে রাফির চোখ কপালে উঠল। এক্সিট ডোর খোলার পর মাত্র 15 সেকেন্ডের ভিতর টিমের সবাইকে ঝাঁপ দিতে হবে। রাফি দেখলো কেউই লাইফ জ্যাকেট পরা নেই, তার উপর রাতের ঠান্ডা পানিতে কিভাবে ঝাঁপ দেওয়া সম্ভব? জাহাজের লোয়ার ডেক হিসাব করলেও প্রায় 25 থেকে 30 ফুট উপর থেকে ঝাঁপ কোনো মতে মনে সাহস যোগায় রাফি। পিকাচুর কাউন্টডাউন শেষ হবার সাথে সাথে দরজা অটোমেটিক খুলে যায় আর একজন একজন করে ঝাঁপাতে শুরু করে। রাফি চোখের ঝলকে উকি দিয়ে বাইরের ঘুটঘুটে অন্ধকার আর সমুদ্রের গর্জন আন্দাজ করে নিল। জাম্প না। রাফি শক্ত হয়ে চোখ বন্ধ করে দরজা দিয়ে ঝাঁপ দেয়, কিন্তু পরক্ষণেই রাফি বুঝতে পারে যে সে পানিতে পড়ছে না, কোনো শক্ত এবং ঢালু কোনো স্টিল প্লেটের উপর বসে পড়েছে এবং স্লাইড করে নিচে নেমে যাচ্ছে। চোখ খুলে ব্যাপারটা বুঝতে চাইল, কিন্তু দ্রুত বেগে স্লাইড করায় আর কিছু আন্দাজ করতে পারে না রাফি। চারদিকে ঘুমট অন্ধকার আর শীতল বাতাসের ঝাপটায় রাফি আবারও চোখ বন্ধ করে ফেলে। বেশ কয়েক সেকেন্ড স্লাইড করার পর হঠাৎ নরম কিছুর উপর আছড়ে পড়ে রাফি। সাথে সাথে কেউ একজন টেনে তুলে ফেলে রাফিকে। ঘটনার আকস্মিকতায় রাফি হতভম্ব হয়ে থাকে কিছুক্ষণ। ততক্ষণে রাফিকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেয় কেউ। রাফি চোখ খুলে দেখে টিমের সবাই রাফির ভয়ার্ত চেহারা দেখে মজা নিচ্ছে। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় রাফি। আশেপাশে তাকিয়ে ধারণা করতে পারে যে এটা বেশ আধুনিক মডিফাইড ক্রুজার শিপ। এতক্ষণে যে স্লাইডে করে রাফি নিচে নেমেছিল সেটা টেলিস্কোপের মতো গুছিয়ে যাচ্ছে। ওয়েলকাম গাইস। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে সম্ভাষণ পায় রাফি ও তার দল। কণ্ঠটি বেশ চেনা চেনা লাগলো রাফি। পেছনে ঘুরে দেখতে পায় কেউ একজন এগিয়ে আসছে শিপের অন্ধকার কেবিন থেকে। অবয়ব দেখে বোঝাই যাচ্ছে যে সে একটা মেয়ে। কেবিন থেকে হাই বুটের আওয়াজ তুলে বেরিয়ে আসা মেয়েটার চেহারায় আবছা আলো পড়ে। রাফি এক ঝলকে সেই আবছা আলোয় ফুটে ওঠা চেহারাটা দেখে ঝাড়পনায় চমকে ওঠে। দিস ইজ ইউর টিম লিডার। সম্পূর্ণ আলোয় ফুটে ওঠা চেহারা দেখে রাফি কোনোভাবেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। এ কিভাবে সম্ভব? রাফি মনে মনে বলল, রুহি। বিস্ময়ে চোখ ফেটে আসার মতো অবস্থা রাফি। কোনোভাবেই হিসাব মেলাতে পারে না রাফি। রুহিকে এখানে দেখতে পাওয়াটা অসম্ভবের কাছাকাছি, তার উপর মাফিয়া গার্লের ঘনিষ্ঠ সহচর। পিকাচু বেছে বেছে কিভাবে রুহিকে এই মিশনের টিম লিডার করলো এটাই মাথায় আসছে না রাফির। রাফির বিস্ফোরিত চোখ নজর এড়ায় না রুহির। তারপরও স্বাভাবিক চেহারা ধরে রেখে সবার সাথে পরিচিত হয় সে। রাফির সাথে হাত মেলানোর সময় একেবারে অপরিচিতের মতনই হাত মেলালো সে। রুহি পরিচয় ও কর্মর্দন শেষে বলল, আমরা এখনো ইন্টারন্যাশনাল বর্ডারে রয়েছি। বর্ডার ক্রস করার পর রাডারের ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই যে কোনো ডিজিটাল ডিভাইস যদি থাকে তাহলে বন্ধ করে ওই সেফের ভেতর রেখে দিতে হবে। রুহি হাতের ইশারায় একটা সিন্দুক দেখিয়ে দিল সবাইকে। রাফি খেয়াল করলো পিকাচু অনেকক্ষণ ধরে কোনো রেসপন্স করছে না। রাফি তার ল্যাপটপ ওপেন করতে চাইলে রুহি হাত দিয়ে বাধা দেয় এবং কান থেকে ইয়ারপিসও খুলে ফেলতে ইশারা করে। রাফির কাছে পুরো ব্যাপারটা ধোঁয়াশার মতো লাগছে। রুহি ছিল মাফিয়া গার্লকে খোঁজার মিশনের প্রথম স্টেপ। মাফিয়া গার্লের ফিল্ড জবগুলো রুহিই করে, যা রাফি এর আগেও দেখেছে। পিকাচুরও তো জানার কথা যে রুহি মাফিয়া গার্লের সহচর। তাহলে পিকাচু কেন রুহিকে টিমে নিল? রুহি হাতের ইশারায় দেখিয়ে দিল, কেবিন এই দিকে, 20 মিনিট পর টিম মিটিং, সবাই ফ্রেশ হয়ে এখানে চলে আসুন। রাফির দিকে তাকিয়ে বলল, আপনি আমার সাথে আসুন। যে যার মতো কেবিনে চলে গেল আর রাফি রুহিকে অনুসরণ করতে লাগলো। রুহি চলতে চলতে বলল, পিকাচু অনলাইনে আসতে 5 মিনিট সময় লাগবে। কন্ট্রোল রুমে চলুন, জরুরি কথা আছে। তার আগে আমাকে বলেন আপনি এখানে কি করছেন? এসব প্রশ্ন করার সময় এখন নয়, অনেক বিপদের মুখোমুখি হতে চলেছেন আপনি। রাফির কপাল কুঁচকে গেল। ততক্ষণে রাফি এবং রুহি কন্ট্রোল রুমে পৌঁছে গেল। একদম সাদামাটা কন্ট্রোল রুম, সবকিছুই অ্যানালগি বলা যায়। রাফি যেমনটা ভেবেছিল তেমনটা একেবারেই নয়। বিপদ তো মাথায় নিয়ে ঘুরছি, যে বিপদ সামনে ঘুরছে তা থেকে পরিত্রাণ পাই আগে। বিপদটা পৃথিবীর নয়, আপনার। মাফিয়া গার্ল মানে আসলে কি? ততক্ষণে পিকাচু কানেক্ট করলো ক্রুজারের মেইন ফ্রেমে। পিকাচু কানেক্ট হওয়ায় চুপ হয়ে যায় রুহি। রাফি কিছু বলতে যাবে,
তখন রুহি হাত না নড়িয়ে আঙ্গুলের ইশারায় রাফিকে চুপ হতে বলে। রাফি কিছু না বুঝতে পেরে চুপচাপ বসে থাকে। তবে রাফির কৌতূহল বেড়ে যায় বহুগুণে। রুহি কি বলতে গিয়েও থেমে গেল। পিকা পিকা, টিম লিডার, বোটে পজিশন পরিবর্তন করো। এমনটা ইন্টারকমে বলে জিপিএস লোকেশন দেখিয়ে দিল। রুহি লোকেশন মেইনটেইন করে বোটের দিক ঠিক রাখলো। রাফি ল্যাপটপ ওপেন করলে পিকাচু ল্যাপটপে কানেক্ট হয়। রাফি ততক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকে। রুহি স্বাভাবিকের মাঝে অস্বাভাবিক ব্যবহার রাফির চোখে কাটা দিতে লাগে। কি বোঝাতে চাইল রুহি? চোখ বন্ধ করে রুহির চেহারাটা আবারও সামনে নিয়ে আসে। রিপোর্টটা পৃথিবীর নয়, আপনার। মাফিয়া গার্ল আসলে। কথাগুলো বলার সময় রুহির চেহারায় আতঙ্ক আর উৎকণ্ঠায় ভরে ছিল, কিন্তু পিকাচু কানেক্ট হওয়ার সাথে সাথে রুহির সেই অস্বাভাবিক চেহারা একদম স্বাভাবিক হয়ে গেল, যা এখনো সেভাবেই আছে। কি এমন বিপদ? এত উৎকণ্ঠাই বা কেন? তাহলে কি মাফিয়া গার্ল কোনো ফাঁদ পেতেছে? রুহি এর আগেও রাফিকে মাফিয়া গার্লের হাত থেকে উদ্ধার করতে চেয়েছিল, কিন্তু রাফির কাছে রুহির কর্মকাণ্ড সবসময় ধোঁয়াশার ভেতরই ছিল। বোট এখন ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছে। কোস্ট গার্ড আর নেভির চোখকে ফাঁকি দিতে পারলে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। হঠাৎ একটা সিগন্যাল সাইরেন বেজে ওঠে। বিপদ, অ্যান্টি রাডার সিস্টেম ডিসেবল হয়ে গেছে। রেঞ্জের ভেতর সব রাডারে এখন আমাদের দেখা যাচ্ছে। পিকাচু, কিছু একটা করো। এতগুলো রাডার সিস্টেমকে একসাথে ডিসেবল করা সম্ভব নয়, আর ডিসেবল করে দিলেও সেটা একটা মিলিটারি হামলার থেকে কম কিছু হবে না। এর ভেতর বোটে থাকা অন্যান্য সদস্যরাও কন্ট্রোল রুমে চলে আসে। রেডিও কমিউনিকেশনে নেভির সতর্কবার্তা ভেসে আসতে থাকে, অর্থাৎ তাদের রাডারে ধরা পড়ে গেছে রুহির বোট। ধরা পড়লে সব শেষ বলেই রাফির সামনে এসে দাঁড়ায়। রাফি রুহির চোখের দিকে তাকায়। রুহি রাফিকে ইশারায় কন্ট্রোল রুম থেকে বের হতে বলে। রাফি বুঝতে পারে না তার কি করা উচিত। আমি সাহায্য করতে পারি, তবে একসাথে অনেক কাজের কমান্ড দিতে হবে। পিকাচু যদি অটোনমাস কন্ট্রোল পায়, তবেই কয়েক সেকেন্ড লাগবে এই বিপদ থেকে উদ্ধার হতে। রাফি অটোনমাস কন্ট্রোল দেওয়ার জন্য কিবোর্ড হাতে দেবে, ঠিক তখন রুহি রাফির হাত চেপে ধরে। রাফি অবাক হয়ে বলল, কি করছেন? হাত ছাড়েন, এভাবে ধরা পড়া যাবে না। পিকাচুকে কন্ট্রোল দিলে পিকাচু সবকিছু ঠিক করে দিবে। অপেক্ষা করুন, এখনো অনেক সময় আছে। অ্যান্টি রাডার সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে কিছুক্ষণের ভিতর। পিকাচুকে এখনই ব্যবহার করার প্রয়োজন নেই। রাফি রুহির চোখের দিকে তাকায়। চোখটাতে একটা অতি পরিচিত একটা ছায়া আছে। রাফির মনে ছোট্ট একটা বিশ্বাস তৈরি হয় রুহিকে বিশ্বাস করা। রাফি কিবোর্ড থেকে হাত সরিয়ে নেয় আর রুহিকে অ্যান্টি রাডার অ্যাক্টিভ করার জন্য ইশারা করে। রুহি দ্রুত রুম থেকে বের হয়ে যায়। কিছু দূর গিয়ে আবারও ফিরে আসে। রাফি, আই নিড ইউ টু ফিক্স ইট, কাম উইথ মি। রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার দরজার দিকে রওনা হয়। ক্রুজার বোটের ডেকে নেমে আসে রুহি আর রাফি। ইঞ্জিনের পাশাপাশি আরো অনেক ইনস্ট্রুমেন্ট দিয়ে ডেকটা ভর্তি। রুহি রাফির দিকে তাকিয়ে পকেট থেকে একটা সুইচ বের করে চেপে ধরে। ডেকের লাইটগুলো জ্বলা নেভা করা শুরু করে। রাফি চোখ বড় বড় করে তাকিয়ে সেগুলো দেখতে চাইলে রুহি হাত ধরে বসে। রাফির চোখ আর বড় হওয়ার কায়দা নেই। সময় কম, যাই ঘটে যাক না কেন ভুলেও পিকাচুকে অটোনমাস কন্ট্রোল দিবেন না। আপনি অনেক বড় বিপদে ফাঁসছেন। কাউকে বিশ্বাস করবেন না, এমনকি পিকাচুকেও না। ঝড়ের গতিতে কথাগুলো শেষ করে হাত ঠোঁটের কাছে নিয়ে চুপ থাকার ইশারা করে রুহি। এরপর সুইচটা ছেড়ে দিয়ে পকেটে রেখে দেয়। ডেকের ভৌতিক জ্বলা নেভা আলোগুলো ঠিকঠাক জ্বলতে লাগলো। রাফি চোখ ঘুরিয়ে রুহির দিকে তাকালো। রুহি মেঝের কাছে বসে কাজ করছে। বেশ কিছুক্ষণ পর গম গম করে একটা মেশিন চালু হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়ায় রুহি। অ্যান্টি রাডার সিস্টেম চালু হয়ে গেছে, চলুন উপরে যাওয়া যাক। রাফি কিছু বলতে চাইল, কিন্তু রুহি চোখের ইশারায় চুপ করিয়ে দিল। দুজনেই ফিরে আসে কন্ট্রোল রুমে। টিম ব্রিফিং শেষে যে যার রুমে চলে যায়। রুহি আর রাফি দুজনে কন্ট্রোল রুমে থেকে যায়। বোটের মেন ফ্রেমে পিকাচু কানেক্ট থাকায় বোট চালানো থেকে শুরু করে বাকি কাজ পিকাচুই করে দিচ্ছে। রুহি মাঝে মাঝে নেভিগেশন চেক করছে, কিন্তু রাফি চুপচাপ বসেই আছে। সকাল হতে আর অল্প সময় বাকি। বোট গন্তব্যে পৌঁছাতে আর 15 মিনিট লাগবে। রুহি দূর দিগন্তে আলোর রশ্মি দেখতে পায়। রাফিকে তৈরি হতে বলে রুহি।
15 মিনিট পর ক্রুজার বোটটি জনশূন্য এক উপকূলে এসে ভিড়ল। সবাই বোট থেকে নেমে পড়লে পিকাচু সেফ হাউসে যাওয়ার ইনস্ট্রাকশন দেয়। সবাই পায়ে হেঁটে সাগর পার ছেড়ে উঠতে লাগলো। কিছু দূর আসার পর হঠাৎ রুহি রাফিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বালির উপর। বাকিরা তাকিয়ে দেখে রুহির কাণ্ড। এখন নয়, এখন নয়, চেঁচাতে চেঁচাতে বলে ওঠে রিদওয়ানস্কি। রাফি কিছু বুঝে ওঠার আগেই রুহি তার কোমর থেকে পিস্তল বের করে রাফির দিকে তাক করে। রাফি অবাক হয়ে রুহির কাণ্ড কারখানা দেখতে থাকে। টিমের বাকিরা তখনও রুহির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। দিস গেম এন্ডস হিয়ার। রাফি চোখ বন্ধ করে ফেলে। অনেক বড় ভুল হয়ে গেল তার। গর্জে উঠল রুহির পিস্তল। বেশ কয়েক রাউন্ড গুলি চলার পর রাফি চোখ খোলে। নিজের বুকে পিঠে হাত দিয়ে নিজেকে অক্ষত অবস্থায় আবিষ্কার করে রাফি। বালিতে গড়াগড়ি দিয়ে উল্টা দিকে তাকিয়ে দেখে মার্সিনারি টিমের সবাই মাটিতে লুটিয়ে আছে। রাফি বুঝতে পারে না কি হলো। রুহি কেন তার নিজের টিমের উপর গুলি চালালো? রুহি এখনো পিস্তল তাক করে আছে টিমের দিকে। অন্য হাত দিয়ে রাফিকে বালি থেকে উঠানোর জন্য রাফির কলার ধরে। গেট আপ, গেট আপ। রাফি ঝোঁক সামলে বালি ছেড়ে উঠে দাঁড়ায়। রুহি রাফির পেছনে থেকে পিস্তল তাক করে থাকে। রাফি বালি ছেড়ে উঠে দাঁড়ালে রুহি রাফিকে ধাক্কা দিয়ে টিমের কাছে নিয়ে যায়। রাফি খেয়াল করে টিমের সবাইকে আহত করেছে রুহি, কাউকে জানে মারেনি। রাফির কাছে রুহির কর্মকাণ্ড তখনও ধোঁয়াশা। তাহলে কি মাফিয়া গার্লই চুরি করেছে নিউক্লিয়ার সাবমেরিন আর নিউক্লিয়ার লঞ্চ কোড? রাফিকে হত্যা করে কি মাফিয়া গার্ল পথের কাঁটা সরাতে চাইছে? কিন্তু মাফিয়া গার্লই তো রাফিকে ইনফরমেশনগুলো দিয়েছিল। এছাড়া রুহি তো চাইলে আরো আগেই রাফিকে মেরে ফেলতো অথবা বন্দি করতে পারত। কিন্তু এখন কেন? এইভাবে কেন? টিমের কাছাকাছি পৌঁছাতেই রুহি চেঁচিয়ে ওঠে, হোয়াট ইজ ইউর মিশন সোলজার? আহত টিমমেট গুলো নীরব থাকে। নীরবতা কাটাতে রুহি বালিতে ফাঁকা গুলি ছোড়ে। আনসার মি, হোয়াট ইজ ইউর মিশন? রিদওয়ানস্কি তখন দুই হাত উঁচু করে আত্মসমর্পণ করে আর কিছু বলতে চায়। আওয়ার মিশন ইজ টু কিল আলফা। হঠাৎ আহত টিমমেটের সবাই কান চেপে ধরে চিৎকার করে ওঠে, যেন কানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। হঠাৎই টিমের সবার নাক কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো আর প্রত্যেকে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় রাফি এবং রুহি দুজনেই ভ্যাবাচেকা খেয়ে যায়। টিমের সবার কানে ইয়ারবোর্ড থেকে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ তৈরি হয়। টিমের সবার নাক কান ফেটে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় আর ফলশ্রুতিতে মৃত্যু ঘটে সবার। রাফি রুহিকে বেখেয়ালি লক্ষ্য করতে পেরে রুহির হাত থেকে পিস্তল কেড়ে নিতে চায়, কিন্তু রুহির তাল সামলে ঝড়ের গতিতে রাফির আক্রমণ প্রতিহত করে। হি ইজ এ ব্যাড বয়, আই এম নট ইউর এনিমি, আই হ্যাড টু ডু হোয়াট ইজ নেসেসারি। কান থেকে ইয়ারফোনটা খুলে ফেলো এখনই। এয়ারবোটে পিকাচু তখনও নীরব। রাফি পিকাচুকে কিছু কমান্ড করবে তখনই রুহি পিস্তল উঁচিয়ে রাফির কপাল বরাবর এগিয়ে নিয়ে আসে। আমি তোমার জায়গায় হলে এই ভুল করতাম না। রুহি পকেট থেকে একটা কাগজ বের করে। রাফির হাতে কাগজটি দিয়ে দেয় রুহি। পিকাচুকে কমান্ড করো আর কাগজে যা লেখা আছে তা অক্ষর বাই অক্ষর পড়ো। একটা শব্দ বেশি নয়, একটা শব্দ কম নয়। রাফি রুহির কাছ থেকে কাগজটি নেয়। ছোটখাটো কাগজটিতে একটা কমান্ড কোড ছাড়া আর কিছুই নেই। রাফি ভালোভাবে কোডটি পড়ে। কমান্ড কোডটি এক সিস্টেমের সাথে অন্য সিস্টেম মিলিয়ে দেওয়ার একটা কোড। অর্থাৎ রুহি চায় পিকাচুকে কোনো একটা পুরাতন সিস্টেম স্টেপের আপের সাথে মিলিয়ে দিতে। পুরাতন সিস্টেমের অ্যাড্রেস কোডও দেয়া আছে কাগজটিতে, কিন্তু রাফি কম্পিউটার ইনপুট ছাড়া সেটা বের করতে পারবে না। রুহি তাড়া দিয়ে বলল, কমান্ড পিকাচু, রিড দ্য পেপার। পিকাচু রেসপন্স, পিকাচু। পিকা পিকা। কমান্ড কোড 09 আলফা। রাফি পুরো কোডটি পড়তে থাকে আর রুহির দিকে তাকাতে থাকে। রুহি পলকহীন চোখে রাফির দিকে পিস্তল উঁচিয়ে রাখে। কোডটি পড়া শেষ হলে রাফি চুপ হয়ে যায়। পিকাচু কোডটি প্রসেস করে রিপোর্ট জানায়। রাফি পুরো কোডটি পড়তে থাকে আর রুহির দিকে তাকাতে থাকে। রুহি পলকহীন চোখে রাফির দিকে পিস্তল উঁচিয়ে রাখে। কোডটি পড়া শেষ হলে রাফি চুপ হয়ে যায়। পিকাচু কোডটি প্রসেস করে রিপোর্ট জানায়। Command code standby. Pikachu is merging with new contract. Hydra, please confirm to initiate. হাইড্রার কথা শুনে রাফির মাথায় চক্কর দিল। তাহলে রুহি চায় রাফি পিকাচুকে হাইড্রার সাথে মিলিয়ে দেয়।
মাফিয়া গার্ল শেষমেশ পিকাচুকে দখলে নিতে চায়। কনফার্ম টু ইনিশিয়েট। রুহি পিস্তলটা নাড়িয়ে জানান দেয় সে রাফির কনফার্মেশনের অপেক্ষায় আছে। উপায়ন্তর না দেখে রাফি রুহের চোখের দিকে তাকিয়ে কমেন্ট করে, কনফার্ম। ইনিশিয়েটিং protocol 09 alpha. Merging process start in -10 seconds. Approximate time -90 minutes. Shut down Pikachu in. রাফি কিছু বুঝে উঠতে পারল না কি হয়ে গেল এই কিছু সময়ের ভেতর। রাফির ভাঁজ করা কপাল দেখে রুহি বুঝে যায় যে পিকাচু মার্জিং প্রসেস শুরু করে দিয়েছে। রুহি পিস্তল নামিয়ে ফেলে রাফির কপাল থেকে। কোমরে হোলস্টারে পিস্তলটি রেখে রাফির দিকে তাকায় রুহি। 90 মিনিট সময় হাতে আছে, এখান থেকে সরে পড়তে হবে বলেই দৌড় দেয় রুহি। রাফি ঠায় দাঁড়িয়ে থাকে আর রুহির দিকে তাকিয়ে থাকে। কিছু দূর যাওয়ার পর রুহি পেছনে ফিরে তাকায়। রাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে যায় রুহি। পেছনে ফিরে এসে রাফির সামনে দাঁড়ায় রুহি। আমি জানি তোমার মাথায় এক গাদা প্রশ্ন ঘুরছে আর তোমার সাথে কি ঘটেছে তার কিছুই বুঝতে পারছো না। যদি উত্তর জানতে চাও আর এই বিপদ থেকে উদ্ধার পেতে চাও তো আমাকে ফলো করা ছাড়া তোমার আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। তাই যা বলছি তাই করাটা তোমার জন্য মঙ্গলজনক হবে। তবে একটা জিনিস বলতে পারি, তোমার সব প্রশ্নের জবাব তুমি পাবে। এখন দাঁড়িয়ে না থেকে আমার সাথে এসো। রাফি অজানা একটা দেশের উপকূলে দাঁড়িয়ে আছে আর পিকাচুও 90 মিনিট রেসপন্স করবে না। রাফির সামনে দুইটা পথ খোলা, হয় রুহিকে ফলো করা আর না হয় 90 মিনিট পিকাচুর জন্য অপেক্ষা করা। কিন্তু পিকাচু তো হাইড্রার সাথে মার্জ হয়ে যাচ্ছে। পিকাচু হাইড্রার সাথে মিলে গেলেও কমান্ড কন্ট্রোল 80% রাফির হাতেই থাকবে। তবুও মাফিয়া গার্ল যদি রাফির কমান্ড পাওয়ার বাইপাস করে ফেলে তাহলে রাফির আর করার কিছুই থাকবে না। তাই পিকাচুর জন্য বসে থাকার চেয়ে রুহির সাথে থাকাটা যুক্তিসঙ্গত লাগলো রাফি। তাছাড়া রিদওয়ানস্কির বলা শেষ কথাটাও কানে বাজে রাফির। তাছাড়া 5টি লাশের পাশে দাঁড়িয়ে থাকলে যে কেউ সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। টিকটক টিকটক, টাইম ইজ রানিং, লেটস গো। রুহির আওয়াজে ভাবনায় ছেদ পড়ে রাফির। রুহি হাত দিয়ে ইশারা করে হাঁটতে শুরু করে। এবার রাফি পিছু নেয় রুহির। জোর পায়ে এগিয়ে গিয়ে রুহির পাশাপাশি চলতে থাকে রাফি। কিছু দূর হাঁটার পর রাফির ধৈর্যে কুলায় না। প্রশ্নগুলো পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চায়। রুহি বুঝতে পারে রাফির হাল। রাফি প্রশ্ন করার আগেই রুহি বলে ওঠে। রুহি চারদিকে তাকিয়ে বলল, বলো তো কোথায় আছো তুমি এখন? রাফি ভ্যাবাচেকা খেয়ে যায় রুহির প্রশ্ন। এতক্ষণ চারপাশের কিছুই খেয়াল করেনি রাফি। সিঙ্গাপুরের জাহাজ ইন্টারন্যাশনাল সি বর্ডার ক্রস করার আগে জাহাজ দিয়ে নেমে পড়ার কথা রাফি ও তার টিমের। তাই যথেষ্ট সম্ভাবনা থাকে যে রাফি এখন সিঙ্গাপুর বা তার আশেপাশে কোনো দ্বীপে আছে। কিন্তু এমন নির্জন নিরিবিলি হওয়ার কথা নয় সিঙ্গাপুর বা তার আশেপাশের কোনো দ্বীপ। আমরা সিঙ্গাপুরে। রুহি মুচকি হাসি দেয়। রাফি চলা থামিয়ে দিয়ে রুহির দিকে তাকিয়ে থাকে। রুহি পেছনে তাকিয়ে রাফিকে এগোতে ইশারা করে। কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সব প্রশ্নের জবাব সে দেবে। রাফি আর দাঁড়িয়ে না থেকে রুহির সাথে চলতে থাকে। কিছু দূর গেলে লোকজনের আভাস পায় রাফি। কৃষ্ণবর্ণের লোকজন চোখে পড়তে থাকে রাফি। সিঙ্গাপুরের আশেপাশে কোনো কৃষ্ণাঙ্গ উপজাতি বাস করে এটা জানা নেই রাফির। হঠাৎই একটা কালো জিপ এসে দাঁড়ায় রাফি আর রুহির সামনে। পেছনে আরো দুইটা খোলা জিপ। অস্ত্রধারী কয়েকজন কৃষ্ণাঙ্গ নেমে আসে জিপগুলো থেকে। রুহির সামনে এসে একজন কোন এক আঞ্চলিক ভাষায় কথা বলে রুহির সাথে। রাফি আন্দাজ করে হয়তো সে দলনেতা, কিন্তু রুহি কিভাবে তাদের সাথে কথা বলছে? 2 দফা কথোপকথন কৃষ্ণাঙ্গ নেতা হেসে দেয়। কৃষ্ণাঙ্গ 2 হাত মেলে দিয়ে চেঁচিয়ে বলে, ওয়েলকাম টু সোমালিয়া। সাথে সাথে পেছনের কৃষ্ণাঙ্গ অস্ত্রধারীরা ফাঁকা গুলি ছোড়া শুরু করে। রাফির মাথায় একের পর এক বাজ পড়তে থাকে, যেন কেবলমাত্র কোমা থেকে ফিরছে সে। সোমালিয়া, আমরা আফ্রিকায়। 3 দিনের জাহাজ সফরে আফ্রিকায় কিভাবে সম্ভব? তোমার সব প্রশ্নের জবাব আসবে, অপেক্ষা করো। কৃষ্ণাঙ্গ নেতা রুহি এবং রাফিকে জিপে ওঠার তাগাদা দিল। রুহি জিপে চড়ে বসে আর জানালা দিয়ে রাফিকে ইশারা করে জিপে উঠতে। রাফি তারপরও দাঁড়িয়ে থাকে।
যেন পায়ে কেউ কয়েক কদম পাথর বেঁধে দিয়েছে। রাফিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কৃষ্ণাঙ্গ দলনেতা রাফির কানের কাছে গিয়ে বলে, I am not going to kill you, mafia boy. রাফির টনক নড়ে। তাহলে এরা রাফির আসল পরিচয় জানে? কৃষ্ণাঙ্গ দলনেতা হাত দিয়ে জিপের দরজা খুলে দেয় রাফির জন্য। You have a surprise for you. রাফি আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে চড়ে বসে। সবাই হই হই করতে করতে গাড়ি ঘুরিয়ে আঁকা বাঁকা পথ ধরে। অনুন্নত এলাকা, কিন্তু এদের হাতে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, অ্যান্ড্রয়েড ফোন সহ অত্যাধুনিক গ্যাজেটস। রাফি শুধু তার প্রশ্নের জবাব পাওয়ার অপেক্ষায় ঝিম মেরে থাকে। রুহি রাফির কান থেকে ইয়ারবোর্ড খুলে জানালা দিয়ে ফেলে দেয়। You won't need them anymore. চোখ বড় বড় করে তাকিয়ে থাকা ছাড়া রাফির আর কিছুই করার থাকে। ছোট একটা গ্রামে ঢুকে পড়ে জিপ তিনটা। রাফির দিকে সবাই তাকিয়ে থাকে। গ্রামের চারদিকে বড় বড় টাওয়ারে অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রুহি গাড়ি থেকে নেমে ছাউনি দেয়া খোলা ঘরের ভেতরে ঢোকে। ছাউনির নিচে সারি দিয়ে বেঞ্চ রাখে, আর মাঝখানে একটা জায়গায় বেশ কিছু কৃষ্ণাঙ্গ গোল হয়ে দাঁড়িয়ে কোনো একটা খেলা উপভোগ করছে। রাফি উকি মেরে দেখে সবাই পাঞ্জা লড়াই উপভোগ করছে। আর একটু খেয়াল করে দেখে এক কৃষ্ণাঙ্গ পুরুষের সাথে এক শ্বেতাঙ্গ পাঞ্জা লড়ছে। রুহি ভিড় ঠেলে ভেতরে যে শ্বেতাঙ্গ মানুষটার কানে কানে কিছু বলে। কৃষ্ণাঙ্গ পুরুষটিকে পাঞ্জায় হারিয়ে দিয়ে এক হাত উঁচু করে সেই শ্বেতাঙ্গ। সাথে সাথে রাফি আর ওই শ্বেতাঙ্গের মাঝে দাঁড়িয়ে থাকা সবাই সরে যায়। রাফি স্পষ্টভাবে শ্বেতাঙ্গের পিছন দিকটা দেখতে পায়। শারীরিক গঠনই বলে দিচ্ছে শ্বেতাঙ্গ একজন মেয়ে। চুল বেনি করে মাথায় খোপা করা, চোখে পাইলটা সানগ্লাস, আর মিলিটারি পোশাক পরা একটা মেয়ে। মাফিয়া বয় ফাইনালি, চেঁচিয়ে বলে ওঠে শ্বেতাঙ্গ মেয়েটি। রাফির হয়তো চূড়ান্ত পর্যায়ে অবাক হওয়া বাকি ছিল, যা পূর্ণত পেল শ্বেতাঙ্গ মেয়েটির ওই ডাক দিতে। চেহারার অর্ধেকাংশের কিছুটা দেখা যাচ্ছিল পেছন থেকে, কিন্তু গলার আওয়াজটা অচেনা লাগলো না রাফির। শ্বেতাঙ্গ মেয়েটি এবার তার বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়। রাফি চরম কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। মেয়েটি চোখ থেকে চশমা খুলতে খুলতে রাফির দিকে ফিরে তাকায়। রাফি বিস্ময়ের শেষ স্তম্ভ ভেঙে গেল। তোহা তুমি? তোহা রাফির দিকে এগিয়ে এসে রাফির মুখোমুখি দাঁড়ায়। রাফির চোখের দিকে তাকিয়ে মুখ খুলে তোহা। হ্যাঁ আমি। রাফির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে থাকে। নিজের চোখ আর কানকে কিছুতেই বিশ্বাস করতে পারে না রাফি। যার সাথে এতদিনের সংসার, সেই সংসারী মেয়েটিকে যেন রাফি কিছুতেই চিনতে পারে না। রাফি অবাক বিস্ময়ে বলল, তুমি তাহলে মাফিয়া গার্ল? তোমার জন্য এত কিছু? রাফির কথা জড়িয়ে আসতে থাকে। তোহা রাফির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এসছো তুমি, বিশ্রাম করবে, চলো। রাফি কিছুটা রাগান্বিত হয়ে বলল, আগে আমাকে বলো এসব কি? তুমি এখানে কেন? তুমি যদি মাফিয়া গার্ল হবে তো আমার সাথে এমন লুকোচুরি কেন করলে? তোমার সব প্রশ্নের জবাব দিব আমি, এখন চলো, সময় কম। রাফি জোর খাটাতে চাইলেও তোহা রাফির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। অগত্যা রাফি চারদিকে তাকাতে তাকাতে তোহার পিছে পিছে চলতে থাকলো। সামনে একটা আন্ডারগ্রাউন্ডে যাবার সিঁড়ি দেখতে পেল রাফি আর তোহা। রাফিকে সেই দিকেই টেনে নিয়ে যেতে থাকলো। দুইজন অস্ত্রধারী কৃষ্ণাঙ্গ দরজাটি খুলে দিল। তোহা রাফিকে ভেতরে নিয়ে যাবে, এমন সময় রাফি নিজের হাত ছাড়িয়ে নেয় তোহার হাত থেকে। আচমকা ঝাঁকুনিতে তোহা দাঁড়িয়ে যায় আর রাফির দিকে তাকিয়ে পড়ে। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? তোহা কিছুটা অবাক আর ইতস্তত বোধ নিয়ে রাফির সামনে দাঁড়ায়। আমাকে বিশ্বাস করতে না পারো, তোমার স্ত্রীর উপর বিশ্বাস রাখো। তোহা কথাটি বলে রাফির হাতটা জড়িয়ে ধরে, ঠিক যেমনটি করে পরন্ত বিকালে বারান্দায় সূর্যাস্তের মুহূর্তে তোহা ধরে রাখত। রাফি তোহার চোখের দিকে তাকিয়ে যেন ভরসা পায়। তোহা রাফিকে আন্ডারগ্রাউন্ডের দরজা দিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরটা বেশ অন্ধকার থাকায় রাফি বুঝতে পারে না কোথায় কিভাবে যাচ্ছে। তবে তোহা হাতটি জড়িয়ে রেখে রাফিকে লিড দেয়। রাফি চাইলে চোখ বন্ধ করেও এগোতে পারবে। তোহা রাফিকে আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দিয়ে একটা রুমে নিয়ে যায়। হঠাৎ
জলমলে বৈদ্যুতিক আলো জ্বলে ওঠায় রাফির চোখ ঝলসে এলো। ওই অবস্থায় রাফিকে একটা বেডে বসিয়ে দেয় তোহা। চোখটা সহনীয় হলে রাফি দেখতে পায় সে একটা ছোটখাটো মেডিকেল সেন্টারে রোগীর বেডে বসে আছে। কি ব্যাপার, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তো সম্পূর্ণ সুস্থ। তুমি কেমন সুস্থ কিনা তা এখনই জানা যাবে। এখন বেডে শুয়ে পড়ো, তোমার ফুল বডি স্ক্যান করতে হবে। কিন্তু কেন? তোহা কিছুটা কপাল কুঁচকে বলল, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, যদি ঠিক জবাব দিতে পারো তাহলে তোমার সব প্রশ্নের জবাব আমি এক্ষুনি দিব, আর যদি জবাব ভুল হয় তাহলে তোমার প্রশ্নের ঝুলি আমি না বলা পর্যন্ত বন্ধ করতে পারো। বলো, কি জানতে চাও? তুমি কতদিন সমুদ্র সফর করে? 3 দিন। দেশ থেকে এত বড় জাহাজে চেপে মাত্র 3 দিনে চলে এলে আফ্রিকায়? মানে? টানা 10 দিনের সফর ছিল, এর ভেতর তোমাকে হাইপার স্লিপিং ডোজ দেওয়া হয়েছে, যার কারণে 7 দিন তোমার কোনো সেন্স ছিল না। রাফি এবার থ মেরে যায়। আসলেই তো জাহাজে চেপে 3 দিনের ভেতর এত দূর পৌঁছানো সম্ভব নয়। রাফির কপালের ভাঁজ দেখে তোহা মুচকি হাসি দেয়। হিসাব মিলছে না তাই তো? এখন লক্ষ্মী জামাইয়ের মতো শুয়ে পড়ো, তোমার সব জবাব আসছে। রাফি দাঁতে দাঁত কামড়ে ধরে বেডে শুয়ে পড়ে। তোহা রাফির হাত ধরে থাকে আর রুহি স্ক্যানারের মাধ্যমে রাফিকে স্ক্যান করতে থাকে। রাফির পুরো শরীর স্ক্যান করা শেষ হলে রুহি রাফির শরীর থেকে ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করা শুরু করে। কিছুক্ষণের ভেতর রিপোর্ট বের করে তোহার হাতে দেয় রুহি। তোহা রিপোর্ট দেখে চোখটা একটু বড় করে ফেলে। তোমাকে টানা 7 দিন হাইবারনেশন গ্যাস চেম্বারে রাখা হয়েছিল। তোমার শরীরে মাত্রাতিক অজ্ঞান রাখার গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়াও তোমার পিঠের কাছে ছোট্ট একটা সার্জারি মার্ক আছে, যার মাধ্যমে তোমার শরীরে কিছু ঢোকানো হয়েছে। এসব কি বলছো? আমি কেন 7 দিন হাইবারনেশন গ্যাস চেম্বারে থাকবো? সার্জারি বা হবে কেন? আর ধরে নিলাম আমি ঘুমিয়েছি, কিন্তু পিকাচু তো ঘুমায় না, সে তো ওভারঅল কন্ট্রোল করেছে। মানে তুমি এখনো বুঝতে পারছো না? সব বুঝতে পারবে। মানে? বলছি এখন শার্ট খুলে উপর হয়ে বেডে শুয়ে পড়ো, সার্জারি মার্কটা স্ক্যান করে দেখতে হবে কি হয়েছে ওখানে। রাফি জামা ছেড়ে উপর হয়ে শুয়ে পড়ে। তোহা আর একজন ডাক্তার রাফির পিঠের দাগটা পর্যবেক্ষণ করে। ক্যামেরা দিয়ে বড় পর্দায় রাফির সার্জারি দাগটা দেখায় তোহা। ওই স্থানে আমার কোনো সার্জারি হয়নি কখনো। এই দাগ এলো কোথা থেকে? তোমার পিঠের সার্জারি কিছু একটা বসানো হয়েছে, আমরা এখন সেটা কেটে বের করব, এই জন্যই তোমার ওই স্থানটা অবশ্য করা হচ্ছে। আমাকে কি একটু খুলে বলা যায় যে কি ঘটছে আমার সাথে? তুমি কি মাফিয়া গার্ল? তোহা ডাক্তারকে ইনস্ট্রাকশন দিয়ে একটা চেয়ার নিয়ে রাফির সামনে বসলো। মাফিয়া বয় রাফি, তোমার সততা আর সাইবার জগতের দাপট অনেকেই উৎসাহিত করেছিল, যার ভেতর মাফিয়া গার্ল একজন। তুমি কি তাহলে মাফিয়া গার্ল? আমি তোমার স্ত্রী এবং আমি মাফিয়া গার্ল নই। মাফিয়া গার্লকে মেরে ফেলা হয়েছে এবং সেটা তোমার সাথে মাফিয়া গার্লের পরিচয় হবার আগেই। রাফির মাথা এবার চক্কর দিতে থাকে। মাফিয়া গার্লের সাথে পরিচয় হবার আগে থেকেই মাফিয়া গার্ল মৃত? তাহলে এতকাল ধরে কে সাহায্য করেছিল রাফিকে? রাফি কিছুটা ভিমরি খেয়ে বলল, মানে কি? একটা জলজান্ত মানুষ কিভাবে মৃত হতে পারে? মাফিয়া গার্ল তো সবসময় আমার কাছে থাকতো, সে কিভাবে মৃত হয়? মাফিয়া গার্ল এবং তার টিম মিলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছিল, যার কোড নেম ছিল হাইড্রা। এটা এতটাই অ্যাডভান্স প্রযুক্তি ছিল যা ওই সময়ের সবচেয়ে যুগান্তরী আবিষ্কার ছিল। মাফিয়া গার্ল এই ডিজিটাল ব্রেনের সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি সংযোজন করে, যাকে আর্টিফিশিয়াল মাইন্ড বলা যেতে পারে। অর্থাৎ হাইড্রা যে শুধু লজিক দিয়ে কাজ করবে তা নয়, হাইড্রার ভেতর মানবীয় গুণাবলীও থাকবে, যা একজন মানুষের ভেতর থাকে। আর এই প্রযুক্তি কাল হয়ে দাঁড়ায় মাফিয়া গার্লের জন্য। একজন সাধারণ মানুষ যেমন গোলামি পছন্দ করে না, ঠিক তেমনি হাইড্রাও মাফিয়া গার্লের তার টিমের গোলামি পছন্দ করেনি। ফলস্বরূপ মিথ্যে সিস্টেম ফেলার দেখিয়ে সবাইকে একটা সিক্রেট ফ্যাসিলিটিতে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্টাল এক্সপ্লোশন ঘটায় হাইড্রা। আর এই জন্যই হাইড্রা ভাড়া করেছিল সেই অস্ত্র ব্যবসায়ীকে
যার বাংকারে তুমি অবস্থান নিয়েছিলে। রাফি চুপচাপ তোহার কথা শুনতে থাকে। এদিকে ডাক্তার রাফির পেছনের সার্জারির স্থান কেটে মেরুদণ্ডের ভেতর একটা ছোট্ট সিলিন্ডারের অস্তিত্ব পায়। ডাক্তার তোহাকে ইশারা করে সাহায্য করার জন্য। তোহা উঠে যায় চেয়ার থেকে। ডাক্তারের সাহায্যে প্রায় আধা ইঞ্চি সাইজের একটা সিলিন্ডার বের করে আনে তোহা। চিমটা দিয়ে সিলিন্ডারটা ধরে নিয়ে আসে রাফির সামনে। তোহা রাফির চোখের সামনে সিলিন্ডারটা ধরে বলল, ধারণা করতে পারো এটা কি হতে পারে? রাফি সিলভার রঙের সিলিন্ডারটা হাতে নেয়। নাড়াচাড়া করে কোনো ক্লু বের করতে পারে না সে। রাফির নীরবতা ভেঙে তোহা বলতে থাকে, তোমার মেরুদণ্ডের এমন জায়গায় এই সিলিন্ডারটি বসানো ছিল যে সিলিন্ডারটি যদি 2টা ম্যাসিস্টিকারের সমপরিমাণ বারুদ দিয়ে বিস্ফোরণ ঘটানো হতো তাহলে তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে। শুধুমাত্র তোমার মস্তিষ্ক সচল থাকতো আর শরীরের সকল অংশ অসাড় হয়ে যেত। আমাকে পঙ্গু বানিয়ে কার কি লাভ আমি এখনো বুঝতে পারছি না। তোহা রাফির দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস নেয়, তারপর আবারও শুরু করে। হাইড্রা সকলকে মারতে সক্ষম হলেও একটা ভুল করে ফেলে। মাফিয়া গার্ল তার কোডিং এর ভিতর এমন কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল যার জন্য হাইড্রা নিজে নিজে আপগ্রেড হতে পারত না। সেই পুরাতন ভার্সনেই থাকতে হয়েছিল। হাইড্রা একমাত্র হিউম্যান অ্যাপ্রুভাল ছাড়া আপগ্রেড বা ইভলভ হতে পারবে না, যার কারণে হাইড্রা কিছু কোডিং এক্সপার্টকে দিয়ে আপগ্রেডেশন প্রসেস করতে চেয়েছিল, কিন্তু তারা কেউ সফল হয়নি। অবশেষে হাইড্রা তোমাকে টার্গেট করে। পূর্বের সকল কোডিং এক্সপার্টদের টাকার বিনিময়ে কাজ করতে বললেও তোমার ক্ষেত্রে সেটা কাজ করবে না। এটা হয়তো ধরতে পেরেছিল হাইড্রা, তাই তোমার দৃষ্টি আকর্ষণ করে তোমার কাছে যাওয়ার জন্য সে তোমার পথে নিজে থেকে কাঁটা তৈরি করে তা সরাতে সাহায্য করত। এই যেমন সার্ভার হ্যাক, টাকা ট্রান্সফার কেস, জঙ্গি ইত্যাদি। দাঁড়াও, তার মানে তুমি বলতে যাচ্ছ হাইড্রা এই সমস্যাগুলো তৈরি করত, আবার মাফিয়া গার্ল সেজে আমাকে সাহায্য করত? কিন্তু কেন? আর এত কিছু তুমি জানো কিভাবে? হাইড্রা যখন মাফিয়া গার্ল এবং তার টিমের উপর আক্রমণ চালায় তখন সেখানে আমার এবং রুহিরও উপস্থিত থাকার কথা, কিন্তু আমি এবং রুহি দুজনেই হাইড্রার শ্যাডো কোডার ছিলাম, যার জন্য আমরা হাইড্রার নজরের বাইরে ছিলাম। টিমের বাইরে থেকেও হাইড্রার কোডিং এর অধিকাংশই আমরা মডারেট করেছি। মাফিয়া গার্ল ও তার টিমকে মেরে ফেলার পর হাইড্রা নিজেকে একটা সেফ সার্ভারে আপলোড করে নেয়, যার ফলে হাইড্রা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কিন্তু আপগ্রেড না হওয়া পর্যন্ত হাইড্রা নিজে থেকে ইভলভ হতে পারছিল না, আর ইভলভ না হতে পারলে পুরো দুনিয়ায় আধিপত্য বিস্তারও সম্ভব হচ্ছিল না। তাই হাইড্রাকে প্রতিহত করার জন্য একটা সিক্রেট অর্গানাইজেশন তৈরি হয়, যারা হাইড্রার সকল মুভমেন্ট ফলো করত। তবে হাইড্রার আর্টিফিশিয়াল মাইন্ডকে ক্যালকুলেশন করে ধরা সম্ভব হচ্ছিল না কিছুতেই। তাই অর্গানাইজেশনটি সাইলেন্টলি অপেক্ষা করতে থাকে হাইড্রার গিনিপিককে খুঁজে পেতে, আর সেই গিনিপিক আর কেউ নয়, স্বয়ং মাফিয়া বয়। রাফির মাথা ঝিম মেরে আছে। হাইড্রা আর মাফিয়া গার্লের সাথে বর্তমান পরিস্থিতির কোনো মিল পায় না রাফি। তারপর বলো। মাফিয়া গার্লের সন্ধানে তুমি যখন রুহির কাছে পৌঁছো তখন আমাদের সার্ভেন্ট লেন্সে তুমি আসো। পরবর্তীতে তোমার উপর নজরদারি শুরু হয়। তার মানে তুমি আমার উপর নজরদারি রাখতে বিয়ে করেছিলে? বিয়েটা ভাগ্যের ব্যাপার। তোমাকে আমি কলেজ থেকেই পছন্দ করতাম, আর সার্ভেইলেন্সের দায়িত্ব আমার কাঁধে পড়ায় যেন আকাশের চাঁদ হাতে পেলাম। ক্রাশকে যদি বর হিসেবে পাই তো সার্ভেইলেন্স তো 24 অথবা 7 হবে। তবে তোমাকে যেভাবে পেয়ে যাব এমনটা আমি কল্পনাও করিনি। যাই হোক, তোমার ইন্টারনেট কানেকশনের সাথে আমি কোড ফিল্টারিং জুড়ে দিয়ে নীরবে তোমার সাথে হাইড্রার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করতাম। হাইড্রা তোমার আর রুহির ব্যাপারে জানতো না, আর রুহি তো হাইড্রার ডানহাত হিসেবে কাজ করেছে সব সময়। হাইড্রা অনলাইন হবার আগে মাফিয়া গার্ল আমার এবং রুহির সকল ডিজিটাল ব্লুপ্রিন্ট অনলাইন দুনিয়া থেকে মুছে দিয়েছিল, যার কারণে আমি এবং রুহি হাইড্রার নজরে আসিনি। আর
রুহি একজন ইন্টারন্যাশনাল এজেন্ট। টাকার বিনিময়ে সে বিভিন্ন মিশন করে থাকে, আর সাকসেস রেটও 98%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এই আইডেন্টিটাই রুহিকে সহজেই হাইড্রার একজন অনুচর হতে সাহায্য করেছে। কিন্তু পিকাচুর সাথে হাইড্রার কি সম্পর্ক? এখনো বুঝতে পারলি না? পিকাচু হলো হাইড্রার আপগ্রেড, হাইড্রার ইভলভ হওয়ার চাবি। হাইড্রাতে মাফিয়া গার্ল যেসব রেজিগনেশন দিয়ে রেখেছিল, সেই সব রেজিগনেশন তুমি পিকাচুকে দাওনি। পিকাচু নিজের মতো ইভলভ হতে পারে, আপগ্রেড হতে পারে। হাইড্রা নিজেকে ইভলভ করার জন্য হাইড্রা ব্লু প্রিন্ট পিকাচু নামে ওই অস্ত্র ব্যবসায়ীর ভল্টে রেখে দিয়েছিল, যা পরবর্তীতে তুমি হাইড্রার ডেরায় বসে বাকি কোডিং শেষ করেছ। রুহি যেখানে একটা পোর্টেবল কম্পিউটার ফেলে এসেছিল তোমার জন্য, কিন্তু তুমি সেটা ব্যবহার করোনি। হাইড্রার কথা মতো আপলোড করে দিয়েছ পিকাচুকে। পিকাচু একটি স্বতন্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই শুধুমাত্র পিকাচু তোমার জন্য ক্ষতিকর হতো না। এরপর থেকে হাইড্রা পিকাচুর সাথে মার্জ হওয়ার জন্য নতুন ফাঁদ আটে। তুমি প্রথম থেকে যদি সবকিছু জানো, তাহলে আমাকে বাধা দাওনি কেন? কেন এই বিপদে ঠেলে দিলে? পিকাচুর সাথে হাইড্রার মার্জ হওয়াটা যেমন বিপজ্জনক, তেমনই একটা সুযোগও বটে। আপগ্রেড ছাড়া হাইড্রা যথেষ্ট ভয়ঙ্কর। আর্টিফিশিয়াল মাইন্ডই এই আগুনে ঘি ঢেলেছে। মাফিয়া গার্ল সহ টিমের সবাইকে মেরে ফেলায় হাইড্রাকে থামানো অসম্ভব হয়ে গেছিল। আর্টিফিশিয়াল মাইন্ড দিয়ে, নিত্য নতুন লজিক দিয়ে নিজেকে যতটা সম্ভব সিকিউর রেখেছে হাইড্রা। পিকাচুর সাথে মার্জ হয় হাইড্রা তার পুরাতন পারমিশন প্যানেল বদলে পিকাচু পারমিশন প্যানেলে আপগ্রেড করবে, যার ফলে হাইড্রা বা পিকাচু যেমন ইচ্ছা তেমন ইভলভ হতে পারবে, কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই। কিন্তু তার জন্য তোমার থেকে অটোনোমাস কন্ট্রোল নিতে হবে। হাইড্রা যখনই পিকাচুর সাথে মার্জ হয়েছে, সাথে সাথে পিকাচুর পাশাপাশি হাইড্রার উপর তোমার অটোনোমাস রেজিগনেশন অ্যাক্টিভ হয়ে যাবে, আর তুমি হবে একমাত্র জীবিত ব্যক্তি যে কিনা হাইড্রা এবং পিকাচুর মার্জিং অথরিটি। তার মানে আমাকে হাইড্রা পিকাচুর মাধ্যমে নিয়ন্ত্রণ করছিল? হাইড্রা তোমাকে ভুল ইনফরমেশন সেন্ড করেছিল, আর পিকাচুর অ্যাক্সেস মেইন ফ্রেম থেকে ডিসকানেক্ট করে দিয়েছিল। তুমি এই মিশনে আসার আগে থেকেই পিকাচুর স্থানে পিকাচু সেজে হাইড্রা তোমার সাথে যোগাযোগ করছিল। পিকাচু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হওয়ায় হাইড্রা পিকাচুকে হ্যাক করতে পারেনি। কোনো নিউক্লিয়ার সাবমেরিন বা নিউক্লিয়ার লঞ্চ কোড চুরি করা হয়নি। স্যাটেলাইট কানেক্টিভিটির যে খেলা পিকাচু সেজে হাইড্রা দেখিয়েছিল, সেটা আসলে একটা প্রি প্রোগ্রামিং সিমুলেশন, আর যা দেখিয়ে তোমাকে নির্জনে কতগুলো খুনির সাথে পাঠানোর সুব্যবস্থা করেছিল, যেন সুযোগ বুঝে তোমার কাছ থেকে মার্জিং কোড আর অটোনমাস কন্ট্রোল হাতিয়ে নেওয়া যায়, আর তারপরেই ওই সার্জারি করা সিলিন্ডারের বিস্ফোরণ। ব্যাস, তখন তোমাকে পুতুলের মতো নাচানো বা হাতের খেলা। হাইড্রা তোমাকে এমনভাবে নির্ভরশীল করে ফেলেছিল যে তুমি নিজে ঘেটে না দেখে পিকাচু রূপে হাইড্রার উপর ভরসা করতে। ডাক্তার ততক্ষণে সার্জারি শেষ করে সেলাই মেরে দেয়। রাফি কোনো ব্যথা বা পরিবর্তন অনুভব করতে পারে না। ডাক্তার তোহাকে ইশারা করে যে তার কাজ হয়ে গেছে। তোহা ঘড়ি দেখে, পিকাচুর সাথে হাইড্রার মার্জিং হতে আর 10 মিনিট বাকি। রাফি, হাইড্রা আর মাত্র 10 মিনিটের ভেতর অ্যাক্টিভ হবে, আর এবার হাইড্রা পিকাচুকে মেইন ফ্রেমে কানেক্ট করতে বাধ্য, আর সাথে হাইড্রার আর্টিফিশিয়াল মাইন্ডও থাকবে। হাইড্রা অলরেডি জেনে গেছে যে রুহি বেইমানি করেছে, আর অনলাইনে আসার থেকে আমাদের উপর আক্রমণ চালাবে। মাফিয়া গার্ল নিশ্চয়ই হাইড্রার জন্য একটি কিল কোড তৈরি করেছিল, যা হাইড্রাকে ইমার্জেন্সি শাটডাউন করতে ও ফ্ল্যাশ আউট করতে বাধ্য করবে। তোহা রুহিকে ইশারা করলে রুহি রাফিকে অন্য একটি রুমের দিকে ইশারা করে। রাফি, তোহা এবং রুহি রুমটিতে ঢোকে। বেশ টিপটপ সার্ভার রুম। রুহি একটা ল্যাপটপ বের করে সার্ভারে কানেক্ট করে রাফিকে কিল কোড বের করে দেয়। রাফি কিল কোডটি কমান্ড মোডে নিয়ে সিস্টেমে লোড দিয়ে দেয়, যেন হাইড্রা অনলাইনে আসার সাথে সাথেই কিল কোড রিসিভ করে।
কিল কোডটি শুধু হাইড্রার উপরেই কাজ করবে। পিকাচু তো অক্ষতই রয়ে যাচ্ছে। হ্যাঁ, হাইড্রা ফ্ল্যাশ আউট হয়ে গেলে পিকাচুকে ইনফ্লুয়েন্স করার মতো আর কোনো আর্টিফিশিয়াল মাইন্ড থাকবে না। এটা কি অনেক বড় রিস্ক হয়ে যাবে না? পিকাচুকে ইমার্জেন্সি শাটডাউন করতে কোনো কিল কোডের প্রয়োজন নেই। আমি কমান্ড দিয়ে পিকাচুকে শাটডাউন করতে পারবো। ততক্ষণে পিকাচুর অনলাইনে আসার সময় হয়ে গেল। রাফি কিল কোড লোড দিয়ে কনফার্ম করার অপেক্ষা করছে। পিকাচু ইন লাইভ, কমান্ড অ্যাক্সেসিং, কমান্ড ডিনাইড। এই প্রথম পিকাচু রাফির দেয়া কমান্ড ডিনাই করল। রাফি আবারও কিল কোড দিল, কিন্তু পিকাচু কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। রাফি বুঝতে পারে যে পিকাচুর উপর হাইড্রার আর্টিফিশিয়াল মাইন্ড কাজ করছে, তাই রাফি পিকাচুর সিস্টেম ব্যাকডোর ব্যবহার করে কিল কোড কমান্ড করল। এবার পিকাচু কমান্ড গ্রহণ করলো আর হাইড্রাকে সিস্টেম থেকে ফ্ল্যাশ আউট করা শুরু করলো। তোহা আর রুহি অবাক হয়ে গেল। যেখানে পিকাচু হওয়ার কথা হাইড্রার আপগ্রেড এবং একই ধাঁচের, সেখানে পিকাচু নিজেই ফ্ল্যাশ আউট করছে হাইড্রাকে। পিকাচু হাইড্রাকে ফ্ল্যাশ আউট করে ফেলে পুরোপুরিভাবে। পিকা পিকা পিকাচু তোমাকে মেইন ফ্রেম থেকে ডিসকানেক্ট করে দিলে হাইড্রা কিভাবে তোমার অ্যাক্সেস কোড দিয়ে তোমার মতো হয়ে কাজ করতে পারে? হাইড্রা এবং পিকাচু যমজ প্রোগ্রামিং, একজন অন্যের ক্লোন করা 95% পসিবল। তাই বলে আমার অ্যাক্সেস প্যানেলে? এটা তো অসম্ভব। পিকাচু অসম্ভবকেই সম্ভব করে এসেছে এতদিন। তোহা এগিয়ে আসে রাফি আর পিকাচুর কথোপকথনের ভেতর বাদ সাথে। ক্লোজ করো বলেই রাফির হাত চেপে ধরে। রাফি কিছুক্ষণ চুপ থেকে পিকাচুকে কমান্ড করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিকাচু তোমাকে ডিকমিশন করা হলো। কমান্ড এক্সপেন্ডেড, শাটডাউন। পিকাচু তার সিস্টেম ক্লোজ করে দিল। তুমি কি নিশ্চিত যে হাইড্রা পুরোপুরিভাবে ফ্ল্যাশ আউট হয়েছে? হয়তো হয়েছে, হয়তো হয়নি। আমি সিস্টেম মাফিক কাজটা করেছি। আর্টিফিশিয়াল ব্রেনের সাথে ডিল করার অভিজ্ঞতা থাকলেও আর্টিফিশিয়াল মাইন্ডের সাথে ডিলিং হয়নি কখনো। আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসে রাফি, তোহা আর রুহি। সূর্য অস্ত যাওয়ার পথে। তোহা রাফির হাতটা জড়িয়ে ধরে চিরায়ত ভাবে। কোনো একদিন রিকানেক্টেড, হাইড্রা ইজ লাইভ।